আমি রিয়ানকে ভালোবাসি, আর এইটা তোর সহ্য হচ্ছে না, তাই না? তোর সাহস হয় কি করে তুই রিয়ানকে মারার হুমকি দিস? দেখছো ভাবি, কাল ভাইয়াকে মারার হুমকি দিয়েছে, আর আজ কোনো কারণ ছাড়াই আমার মারতে আসছে। তুমি না আসলে আজ তো আমায় হাসপাতালে যেতে হতো। তানজু তুমি? তোকে ভালো মনে করেছিলাম, কিন্তু আমি তাঞ্জুকে ভালোবাসি জন্য তুই আমার মারতে চাইছিস, কিছু বলিনি। কিন্তু তুই আজ আমার ভাইকে মারতে আসছিস। আমাদের সম্পর্কটা যদি তোর পছন্দ না হয় তাহলে আমি তাঞ্জুর সাথে রিলেশন করব না। তবু প্লিজ শত্রুর মতো আচরণ করিস না। ওই তুই তোর বাংলা ছবি সস্তা ডায়লগ তোর কাছেই রাখ। তানজু তুমি কিভাবে জানলা সুমন ওকে মারতে চাইছে? সুমন কাল রাতেই রিয়ানকে ফোন দিছিল। রিয়ান একটু আগে আমার রেকর্ড শুনাইছে। তুমি তাহলে পুরোটা শোনোনি? সাকিব, বাদ দে। কেন বাদ দিব? সবাই দেখছে, চল এখান থেকে। সাকিবকে এক প্রকার জোর করে টেনে নিয়ে আসলাম। সাকিবকে জোর করে নিয়ে আসার জন্য এখন আমার উপর রাগ দেখাচ্ছে। ওরা ওখানে সস্তার বাংলা ছবি করতেছিল আর তুই কিছুই বললি না? কি বলতাম? ওরা একটার পর একটা মিথ্যা বলে যাচ্ছিল আর তোর কিছুই বলার ছিল না? দোস্ত দেখ, চাইলে অনেক কিছুই বলা যেত, পিটিয়ে হাসপাতালে নিয়ে যাওয়াও যেত, কিন্তু আমার দুর্বল পয়েন্টটা তো ওদের হাতে, তাই কিছু করতে পারিনি। আর এইসব কিছু ওরা প্ল্যান করেই করছে, এটা নিশ্চিত। তাই জন্য চল ক্যান্টিনে যাই, গালে বরফ দিতে হবে। শালা, প্রতিবাদ না করে একটা মেয়ের হাতে মায়ের খেয়ে এখন যাচ্ছে গালে বরফ দিতে। আমি যাব না, তুই যা। আমি সাকিবদের দিকে তাকিয়ে মুচকি হাসলাম। ও তো একটা মেয়ে, ওর থাপ্পড় কি আর এমন? ওর থাপ্পড়ে আমি বিন্দুমাত্র ব্যথা পাইনি, কিন্তু ওর থাপ্পড় দেওয়ার কারণটা বলছিল, তাই কলিজা ব্যথা লেগেছে। কিন্তু কলিজাই তো বরফ দিতে পারবো না, তাই গালে দিয়েই সান্ত্বনা দিই। শফিক মামা, এদিকে আয়। হ্যাঁ মামা, বল কি অবস্থা? আমার আবার অবস্থা। কেন, কি হয়েছে? কিছু না, একটা বরফের টুকরা নিয়ে আসো তো। শফিক বরফ আনতে গেল, একটু পর একটা আইসক্রিম এনে আমার হাতে ধরাই দিল। এটা কি? আইসক্রিম? এটার দাম কত? 170 টাকা। এটা তোমাদের জন্য স্পেশাল। তবে খুব বেশি জোরেই দিইনি। এখন গালে কি দিবি? বরফ। আমিও সেটাই চাইছি। মুখ দিয়ে বুঝাইলে তো হতো। শফিক বরফ আনতে গেল। শালা, আমি ওকে বরফ আনতে আর ও আমায় 170 টাকা দামি এনে আইসক্রিম দিচ্ছে, কেমনটা লাগে? সেদিন একটু রাত করে বাসায় ফিরলাম। বাসায় এসে দেখি আন্টি আমাদের বাসায়। আম্মু আর আন্টি বসে গল্প করছে। আন্টি কখন আসলা? একটু আগেই। তুই কই ছিলি এত রাত পর্যন্ত? কই আর থাকবো, আড্ডা দিলাম। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, তোর সাথে কথা আছে। কি কথা? আগে ফ্রেশ হয়ে নে। আচ্ছা। রুমে এসে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিলাম। পিউকে কোলে নিয়ে নিচে আসলাম। হ্যাঁ আন্টি বলো। আমার সাথে আয়। আন্টি আমার হাত ধরে টেনে ছাদে নিয়ে আসলো। কি হয়েছে আন্টি, কোনো জরুরি কথা? তুই জানিস আমি এখানে কেন আসছি? কই না তো। আর তুমি তো বলনি আমায়। আজ তানজু ফোন করে আমায় ডাকছে। ও, কিন্তু কেন? ও আমায় বললো ও নাকি হোস্টেলে উঠবে। আমি তো এখনো তোর আম্মুকে এই কথা বলিনি, ও শুনলে খুব রাগ করবে। কিন্তু ও হোস্টেলে উঠবে কেন? আমারও তো একই প্রশ্ন, তোর সাথে কি ওর কোনো ঝামেলা হয়েছে? এবার আমি চুপ হয়ে গেলাম। এবার চুপ থাকতে দেখে আন্টি আবার আমায় জিজ্ঞেস করলো। সুমন, কি হয়েছে? লুকাবি না কিন্তু, বল আমায়। এবার আমি আন্টিকে 1 বাই 1 সব বললাম। ফোনে কল রেকর্ডও শোনালাম, এমনকি আজকের সকলের বিষয়টাও জানালাম। এই কয়দিন এসব হয়ে গেল, তুই আমায় জানালি না কেন? আমি ভেবেছিলাম হয়তো আমি ওকে বোঝাতে পারবো, কিন্তু আন্টি তোমায় একটা রিকোয়েস্ট করি। হ্যাঁ বল। তুমি প্লিজ ওকে বোঝাও, ও যেন এই বাসা না ছাড়ে। দরকার পড়লে আমি বাসায় থাকবো না। তুই বাসায় থাকবি না কেন? কারণ আমার জন্য তো ও হোস্টেলে যেতে চাচ্ছে। তোকে কোথাও যেতে হবে না, আমি দেখছি কি করা যায়। আর হ্যাঁ, তুমি ওকে বলিও না যে আমি তোমায় এইসব বলেছি। আর এইসব কিছুতে ওর বিন্দু মাত্র দোষ নেই, তাই তুমি ওকে বকা দিবে না। ওর দুর্বলতার সুযোগ নিচ্ছে ওরা। আর একটা কথা, আমি কাল 1 সপ্তাহের জন্য বান্দরবন যাচ্ছি। কাউকে বলিনি, এখনো শুধু আব্বুর সাথে কথা বলছি। বান্দরবান কেন? চোখের সামনে এইসব সহ্য হচ্ছে না তাই। আর আমি না পারছি ওকে কিছু বলতে, না পারছি রিয়ানকে কিছু করতে। আমি আরও কিছু বলতে চাপে এমন সময় আম্মু আসলো। কি রে, তোদের গল্প এখনো শেষ হয়নি? কেন, কি হয়েছে? খাওয়া করা লাগবে না, শুধু গল্প দিয়ে কি পেট ভরবে? তুই যা, আমরা আসছি। তাড়াতাড়ি আয়। আব্বু অফিস থেকে আসার সময় আমার জন্য টিকিট কেটে নিয়ে আসছে। আগামীকাল 10টায় আমার বাস। সকালে ঘুম থেকে উঠে শুধু সাকিব আর মারুফকে টেক্সট করে জানিয়ে দিলাম আমি 1 সপ্তাহের জন্য বাইরে যাচ্ছি। এরপর বাসায় আম্মু আন্টিকে বললাম। তানজুকে বলার জন্য ছাদে আসলাম। তানজু বই পড়ছে।
আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি। আর হ্যাঁ, সব কিছুর জন্য সরি। আমি আর কখনো তোমাদের মাঝে আসবো না। কিন্তু প্লিজ তুমি হোস্টেলে যাইও না। প্রয়োজনে আমি বাইরে থাকবো, তবুও প্লিজ তুমি বাসায় থাকো। আমি কথা বলছি, তানজুর সেদিকে কোনো খেয়াল নেই। মনে হচ্ছে আমি কোনো কলা গাছের সাথে কথা বলছি। ও ওর মতো পড়েই যাচ্ছে। আমি আর কিছু না বলে চলে আসলাম, বান্দরবোন চলে আসলাম। দেখতে দেখতে 3 দিন কেটে গেল। এক একটা দিন মনে হচ্ছিল এক একটা বছর। আম্মুর সাথে কথা হইতো। আন্টি আমাদের বাসাতেই আছে। তানজুর সাথে যদিও বা কথা বলার ইচ্ছে করে, কিন্তু ইচ্ছে করে থাকলেও উপায় তো নেই। আজ 4র্থ দিন। সকালবেলা ঘুম থেকে আম্মুর ফোনে জেগে উঠলাম। হ্যালো। এখনো ঘুমাচ্ছিস? কিছু বলবা? তাড়াতাড়ি উঠে বাসায় চলে আয়। মানে কি? আমি এখানে আরো কিছুদিন থাকবো, আর এইভাবে যেতে বললে কি আর যাওয়া যায় নাকি? গাড়ি পেতে হবে না? তুই বাসে আসবি নাকি প্লেনে আসবি সেটা তোর ব্যাপার, কিন্তু সন্ধ্যার মধ্যে তোকে বাসায় দেখতে চাই। আরে বাবা, আমার কথাটা শোনো। হ্যালো হ্যালো। চাপ বাবা, কথা শেষ না হতেই ফোন কেটে দেওয়া ছাড়া। আন্টিকে ফোন দিলাম, উনিও একই কথাই বললো। কেউ অসুস্থ হয়ে পড়েছে নাকি সেটা যে জিজ্ঞেস করবো সেই সুযোগটাও পাচ্ছি না। আব্বুকেও একই কথা বললো। সবাই কি গলায় একই টিউন সেট করে রাখছে নাকি? এখন শুধু একজন আছে। তানজুকে ফোন দেওয়া, তানজুকে ফোন দিলাম, তানজুর ফোন বন্ধ। তানজু আবার কিছু হলো না তো? কেমন জানি বুকটা কেঁপে উঠলো। এরপর সবার ফোনে ফোন দিচ্ছি, কিন্তু কেউ রিসিভ করছে না। আজব পাবলিক, ফোন রেখে হারালো নাকি? টেনশনে আমার চোরাই উঠে গেছে। তাড়াতাড়ি করে কাপড় চোপড় গুছিয়ে নিলাম। টিকিট কাউন্টারে আসলাম, কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না। অনেক কষ্ট করে কাউন্টারে ঘুষ দিয়ে একটা সিট ম্যানেজ করলাম। গাড়িতে থাকতে মারুফকে ফোন দিলাম। হ্যালো মারুফ। হ্যাঁ বল। একটু আমাদের বাসায় গিয়ে দেখবি সবাই ঠিক আছে কিনা? আমার কেন জানি খুব জরুরি বাসায় আসতে বললো। আমার সাথেও একটু আগে দেখা হয়েছিল, বাসায় যেতে বললো। কই এখন? আমি গাড়িতে উঠছি। আচ্ছা তাড়াতাড়ি আয়। ফোন কেটে দিলাম। সন্ধ্যার পর বাসায় পৌঁছালাম। বাসায় কেন জানি সব আত্মীয় দিয়ে ভরপুর। বাসাটা খুব সুন্দর করে সাজানো। কি হচ্ছে এইসব আমি কিছুই বুঝতে পারছি না। বাসার ভিতরে ঢুকলাম। বাসায় ঢুকতে আম্মু সাথে দেখা হতে আমার হাত ধরে টেনে আম্মু রুমে নিয়ে আসলো। আম্মু কি হয়েছে এইসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর কিছু বুঝতে হবে না, তুই গোসল করে এই শেরওয়ানিটা পরে নে। আম্মুকে কিছু বলতে গেলাম, কিন্তু আমার কোনো কথাই শুনলো না। তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। আমি গোসল করে আম্মুর কথা মতো শেরওয়ানি পরলাম। একটু পরে সাকিব আর মারুফ আসলো। কিরে কি হয়েছে এইসব? পরে বোঝাবো, এখন আয়। সাকিব মারুফের সাথে বাইরে আসলাম। সোফায় বসে আছি। একটু পরে কাজী আসলো। এসে আমায় কবুল বলতে বললো। তার মানে এখন আমার বিয়ে হচ্ছে, কিন্তু কার সাথে? এখন রাত। আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। তোকো বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু ভিতরে কি আমার বউয়ের রূপে বসে আছে আল্লাহ ভালো জানে। দোস্ত। হ্যাঁ বল। আমি কাকে বিয়ে করলাম রে? ভিতরে যা, তাহলে তো সব বুঝতেই পারবি। এই বলে জোর করে আমায় ভিতরে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিল। কাঠের উপর তাকাতেই দেখি তাঞ্জু বসে বসে কান্না করছে। তার মানে তাঞ্জু আমার বউ? ভাবতেই কেমন লজ্জা লজ্জা লাগছে। আমি গিয়ে তাঞ্জুর পাশে বসলাম। আমি বসতেই তাঞ্জু উঠে জানলার পাশে দাঁড়ালো। আমি উঠে গিয়ে তাঞ্জুর কাঁচে হাত রাখলাম। তাঞ্জু আমার হাতটা ঝাড়ি দিয়ে সরিয়ে দিল। খবরদার আমায় স্পর্শ করবে না। তাঞ্জু আমার দিকে ফিরে তাকালো। তাঞ্জুর চোখ ছলছল করছে। আমি তোকে কোনো দিন স্বামী হিসাবে মেনে নিতে পারবো না। সদ্য বিয়ে করা বউয়ের মুখে এমন কথা শুনলে যে কারোর মাথা হ্যাং হয়ে যাবে। কিন্তু আমার অপরাধ? তোর কোনো অপরাধ নেই, সব অপরাধ আমার। তোকে বন্ধু ভাবা আমার অপরাধ ছিল, তোদের বাসা আসাটা আমার অপরাধ ছিল, যার ফলে আজ আমার ভালোবাসাকে হারাতে হচ্ছে। বুঝতে পারলাম তাঞ্জু রিয়নকে খুব ভালোবাসে, কিন্তু রিয়ন তো কখনোই ওর ভালোবাসায় মূল্য দেবে না। তুমি রিয়নকে খুব ভালোবাসো তাই না? নিজের থেকেও বেশি। কিন্তু রিয়ন কি আদৌ তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে? মানে কি বলতে চাচ্ছ তুমি? তুমি জানো না ও খুবই বাজে একটা ছেলে। ও তোমার মন নিয়ে খেলছে, তোমার ইমোশন নিয়ে খেলছে। খবরদার রিয়ানকে নিয়ে কোনো বাজে কথা বলবা না। আমি জানি ও তোমার শত্রু, আর ও আগে একটু বাজে ছিল, কিন্তু এখন ভালো হয়ে গেছে আর আমায় অনেক ভালোবাসে। তুমি কি জানো ওর সম্পর্কে? যেটুকু জানি সেটাই তোমার থেকে বেশি জানি। আর তুমি ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবা না। জোর করে হয়তো তুমি স্বামীর অধিকার ফলাতে পারবা, তাতে শুধুই এই দেহটা ছাড়া আর কিছুই পাবা না। আমি আর কিছু না বলে রুমের দরজা বাইরে থেকে লাগিয়ে দিয়ে বাসার বাইরে চলে আসলাম। হাঁটতে হাঁটতে কিছুটা দূরে একটা দোকান থেকে একটা সিগারেট নিলাম। এখন বাসার ছাদে দাঁড়িয়ে সিগারেট টানছি। জীবনে প্রথমবার, যদিও বা একটু একটু কষ্ট হচ্ছে সিগারেটটা খেতে, তবুও এক প্রকার জিদ করেই খাচ্ছি।
সবাই বলে সিগারেট খেলে নাকি কষ্টগুলো সিগারেটের মতো ধোঁয়া হয়ে উড়ে যায়। কথাটা একেবারেই মিথ্যা। প্রতিবার সিগারেটে টানে নিখুঁতভাবে কষ্টগুলো মনে পড়ে। সিগারেটটা শেষ করে রুমে আসলাম। তানজু খাটের এক পাশে বসে আছে। আমি গিয়ে ওর পাশে বসলাম। আমায় বসতে দেখে একটু নড়ে বসলো। তুমি আমার স্বামী, মানো বা নাই মানো, কিন্তু আমাদের তো বিয়ে হয়েইছে, এটা তো সত্যি। আর এই রাতটা প্রতিটা মানুষের কাছে একটা স্বপ্নের রাত। আমি এই রাতে তোমার থেকে একটা জিনিস চাইবো, প্লিজ ফিরিয়ে দিও না। তানজু আমার দিকে অবাক হয়ে চোখে তাকিয়ে রয়েছে। ওর চোখে স্পষ্ট ভয় দেখতে পাচ্ছি। ও হয়তো ভাবছে অনেক বড় কিছু চাইবো। ভয় পেও না, খুব বেশি কিছু চাইবো না। আমায় শুধু তোমার বন্ধুর আসনটা আবার দিতে। আমি কথা দিচ্ছি তোমাদের ভালোবাসা সত্যি দিয়ে দিব। আর রিয়ান যদি তোমায় ভালোবাসে তাহলে আমি তোমাদের এক করে দিব। কোনো দিন স্বামী হিসেবে অধিকার চাইবো না, প্লিজ। আমার এই একটা কথায় তানজুর মুখ থেকে ভয় ছড়িয়ে হাসির আভা ফুটিয়ে তুলল। ও এতটাই খুশি হলো যে খুশিতে আমায় জড়িয়ে ধরল। আমি শুধু নীরবে চোখ বুজে রইলাম। তুমি সিগারেট খাইছো? বাদ দাও। খুব ইচ্ছে ছিল বাসর ঘরে বউয়ের সাথে সিগারেট খাবো। এটাই হবে জীবনের প্রথম এবং শেষ সিগারেট খাওয়া। ও আচ্ছা। বললা না তো বন্ধু বানাবে নাকি? তোমার তো বন্ধু মানানোই যায়, কারণ তুমি বন্ধু হিসেবে একজন পারফেক্ট মানুষ। জানি না স্বামী হিসাবে কি কি কম আছে আমার। কিছু বলবা? কই না তো, একটা রিকোয়েস্ট করি। হ্যাঁ বলো। তুমি প্লিজ আমাদের মাঝের এই সব কিছু বাইরে কাউকে বুঝতে দিও না, খুব কষ্ট পাবে তারা। আচ্ছা ঠিক আছে। তুমি খাটে ঘুমিয়ে পড়ো, আমি নিচে শুয়ে পড়ছি। কেন? তুমিও এখানে ঘুমাও। না, তোমার পাশে থাকলে যদি স্বামীর অধিকার নামক কিসটা জেগে ওঠে তাহলে সমস্যা হবে। তার থেকে নিচেই ভালো। তানজু আর কিছু বললো না। ও খাটের উপর শুয়ে পড়লো। আমি কোল বালিশটা নিয়ে নিচে শুয়ে পড়লাম। এইভাবেই কেটে গেল বেশ কিছুদিন। এখন আমি আর সব সময় আড্ডা দিই না। আব্বুর ব্যবসা দেখাশোনা করি। আজ শুক্রবার, তাই বাসায় আছি। নামাজ শেষ করে এসে দেখি আম্মু আর তানজু রান্না করে। তোমরা রান্না করে কি করো? তোর বউকে পিঠে বানানো শেখাই। ও আচ্ছা, তাহলে আমার রুমে গেল। রুমে যাবি মানে কি? তোর বউকে তুই শিখিয়ে দে, আমি গেলাম। আম্মু তুমি কই যাও? ও ভালো পারে পিঠা বানাতে। আম্মু চলে গেল। তানজু ময়দায় পানি দিয়ে হাত দিয়ে পানি আর একটা মিশিয়ে দিচ্ছে। মাঝে মাঝে মুখেও হাত দিচ্ছে, তাই ময়দা মুখেও ভরে আছে। ওর দিকে তাকিয়ে আমার একটু হাসি পেল। ইচ্ছে করছে ওর গালে দুটো আলতা করে টেনে দিতে। এই তুমি হাসছো কেন? একটু অপেক্ষা করো। দৌড়ে রুমে এসে ফোনটা নিয়ে আসলাম। তারপর তানজুর পিক তুলে ওকে দেখালাম। তানজু ওর পিক দিকে হাতে আটা ময়দা নিয়ে সব কিছু আমার মুখে লাগিয়ে দিল। আমার মুখ মাখিয়ে দিয়ে যুদ্ধ জয়ের হাসি দিল। এই হাসির জন্য শতবার কোরবান হতে প্রস্তুত। কি হলো, হাঁ করে তাকিয়ে আছো কেন? দেখছি। কি দেখছো? কিছু না। পিঠে কি বানানো হবে নাকি না? অবশ্যই। আমি তানজুর পিছনে গিয়ে আমার হাত দিয়ে ওর হাত ধরে সব কিছু বুঝিয়ে দিতে লাগলাম। এখন রাতে খাওয়া করে ছাদে আসলাম পিউকে নিয়ে। আজ সন্ধ্যা থেকে আকাশটা, মনটা খুব খারাপ। মনে হয় অঝোর ধারায় কান্না করবে। কি করো? এই তো তারা গুনি। তাই কতগুলো তারা গুনলা? অনেক। তানজু আর আমি কথা বলছি আর পিউকে ছাদে ছেড়ে দিলাম। এমন সময় জোরে মেঘের গর্জন দিয়ে উঠল। তানজুর সাথে সাথে আমায় জড়িয়ে ধরলো। মনে হচ্ছে খুব ভয় পেয়েছে। ইস, কতই না ভালো হতো যদি আমাদের সম্পর্কটা অন্য সব স্বামী স্ত্রীর মতো হতো। কিন্তু এখন না পারছি জড়িয়ে নিতে, না পারছি ছেড়ে দিতে। একটু পরে নিজেকে সামাল দিয়ে নিয়ে আমায় ছেড়ে দিল। আকাশের অবস্থা খুব খারাপ, রুমে আসো, বাইরে থাকো না। তানজু আমার রুমে ডেকে চলে গেল। আমি পিউকে নিয়ে তানজুর পিছনে পিছনে আসলাম। প্রতিদিনের মতো তানজু খাটের উপর শুয়ে পড়ল আর আমি নিচে, লাইট বন্ধ। বাইরে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বাজ পড়ছে। একটু পরে তানজু রুমের লাইটটা অন করলো। এরপর আমার কাছে আসলো। কিছু বলবা? তুমি আমার সাথে ঘুমাবা, চলো। কেন? আমার ভয় করছে, চলো। বালিশ আর কোলবালিশটা নিয়ে খাটের উপর আসলাম। দুইজনের মাঝে কোলবালিশটা রাখলাম। একটু পর আবার মেঘের গর্জন শুনে তানজু কোলবালিশটা মাঝখান থেকে সরিয়ে আমায় জড়িয়ে ধরলো। তানজু যখনই জড়িয়ে ধরে কেন জানি শরীরে বিদ্যুৎ শক বয়ে যায়। নিজেকে খুব কঠিন করে কন্ট্রোল করার চেষ্টা করছি, কিন্তু পারছি না। তানজুর শরীরের স্পর্শে মনের মাঝে কামকিটটা জাগ্রত হয়ে উঠছে। তানজুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এরপর ওর কপালে একটা চুমু এঁকে দিলাম। তানজু কোনো বাধাই দিল না। সকালবেলা কারো কান্নার শব্দ শুনে ঘুম ভাঙল। পাশে তাকিয়ে দেখি তানজুর শরীরে কম্বল মুড়িয়ে কান্না করছে। ওর শরীরে কোনো পোশাক নেই। এরপর আমি খেয়াল করলাম আমার শরীরেও নেই। গতকাল রাতের কথা মনে হলো। সরি,
বিশ্বাস করো, আমি ইচ্ছে করে কিছুই করিনি। তোমাকে আমি ভালো ভেবেছিলাম, কিন্তু তুই আমার দুর্বলতার সুযোগ নিলি। তুমি ভুল ভাবছো, আমি কোনো সুযোগই নিইনি। চুপ কর, কোনো কথা বলবি না। আমি তোর এমন হাল করব যে তুই কল্পনাও করতে পারবি না। তানজু প্লিজ বিশ্বাস করো। খবরদার, তুই আমার কাছে আসবি না, বেরিয়ে যা রুম থেকে। তানজুকে আর কিছু না বলে বাথরুমে গিয়ে গোসল করে ড্রেস পরে বাইরে গেলাম। এমনটা হবে এটা আমি কখনোই বুঝতে পারিনি। বৃষ্টির রাত নাকি খুব রোম্যান্টিক আর নেশালীয় হয়, কিন্তু সেটা যে এতটাই গভীর হবে সেটা জানা ছিল না। অফিসে এসে বসে আছে, কিন্তু কোনো কাজে মন বসছে না। সাকিবকে ফোন দিলাম। হ্যাঁ বল। কই তুই? বাসায়। তুই কোথায় আছিস? টেনশনে আছি রে ভাই। ও আচ্ছা, এটা আবার কোথায়? কুত্তা ফাজলামি ডাক। থাক আমি আসছি, আর সব কয়টা হারামিকে ফোন করে ডাক। আচ্ছা আয়। আমি একটু পরে সাকিব বাসায় গেলাম। এসে দেখি সবাই এসে গেছে। আমাদের বন্ধুদের মাঝে এটা আবার একটা ভালো দিক, যখন ডাকবা তখনই এসে হাজির। এরপর সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার শেষে বাসায় আসলাম। আব্বু আম্মু তানজু সবাই ড্রয়িং রুমে বসে আছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। আমি আমার রুমের দিকে যেতে লাগলাম। সুমন এদিকে আয়। হ্যাঁ আব্বু। সারাদিন কই ছিলি? অফিসেতেই তো ছিলাম। আব্বু বসা অবস্থা থেকে দাঁড়িয়ে আমার গালে সজোরে একটা থাপ্পড় দিল। তুই অফিসে ছিলি নাকি এই মেয়ের সাথে ছিলি? একটা ছবি আমার দিকে এগিয়ে দিল। ছবিটা দেখে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। একটা মেয়ের সাথে আমার ছবি। এটাকে? একদম নাটক করবি না, তুই এমনটা করবি আমি ভাবতেও পারিনি। আমি সত্যি জানি না এটাকে। তোর মাথায় এতটুকু বুদ্ধি থাকা উচিত। তোর বাসায় একটা বউ আছে, আর এই মেয়ে তো কোনো দিক থেকেই তানজুর আশেপাশেও যেতে পারবে না। কিন্তু আচ্ছা, এই পিক পাইছো কই? একটা লোক এসে তানজুকে দিয়ে গেছে। কোন লোক? তানজু আমায় কিছু না বলে দৌড়ে রুমে চলে গেল। আত্মীয় স্বজনদের কাছে জানাজানি হলে কি বলবো? আমি কিছু বললাম না, চুপচাপ মাথা নিচু করে শুধু শুনলাম, কারণ আমার কোনো কথাই এখন বিশ্বাস করবে না কেউ। আব্বু আম্মু দুইজনেই বকাবকি করে রুমে চলে গেল। আমি কিছু সময় দাঁড়িয়ে থেকে পিউয়ের পায়ের কাছে এসে হাঁটাহাঁটি করতে ওকে তুলে নিয়ে ছাদে আসলাম। আচ্ছা পিউ, আমি কি সত্যি খুবই খারাপ? তাহলে যেটা করি না সেটার জন্য কেন আমায় শাস্তি ভোগ করতে হয়? কি মন খারাপ? বিশ্বাস করো তানজু, আমি ওই মেয়েকে চিনি না। সেটা আমিও জানি। ওটা তো তুহিন আমায় এডিট করে দিছে। ছেলেটার ট্যালেন্ট আছে বলতে হবে। এত নিখুঁতভাবে কাজ করেছে, বোঝার কোনোই অপশন নেই। তানজুর কথা শুনে আমার আকাশটা ভেঙে পড়ার অবস্থা। মানে কি তুমি এইসব করেছো আমার সাথে? হ্যাঁ, কিন্তু কেন? তুমি আমার সম্মান নিয়ে খেলছো কেন? তুইও তো আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার সর্বস্ব লুটে নিয়েছিস। আমি তোমায় সকালেও বলেছি, এখনো বলছি, আমি ইচ্ছে করে কিছু করিনি। যদি করেও থাকি তবে তাতেও আমি কোনো ভুল করিনি, কারণ ওটা আমার অধিকার। তুই ভালো করে জানিস আমি তোকে স্বামী হিসাবে কোনো দিন মানতে পারবো না। তবুও তুই তোর নোংরা ইচ্ছেটা পূরণ করতে আমার সাথে ইচ্ছে করে এসব করেছিস, আর তাই জন্য ঠাস, তুই এতটা নিচু মনের জানতাম না। আরে আমি তোর সবসময় ভালো চেয়ে এসেছি, তুই সবসময় আমায় অপমান করার জন্য উঠে পড়ে লাগিস। তুই নিজেও জানিস না তুই আমার মনের কোথায় ছিলি, কিন্তু এখন শুধু তোর প্রতি ঘৃণা কাজ করছে। যে তোকে জামা কাপড়ের মতো ব্যবহার করছে তুই তার পিছনে ঘুরিস, আর যে তোকে পাগলের মতো ভালোবাসে তাকে তুই যাই হোক একদিন ঠিকই বুঝতে পারবি, কিন্তু এখন তোর বোঝাবুঝিতে আমার কিছু যায় আসে না। তুই এতদিন আমার সাথে এত কিছু করেছিস, কিন্তু আমি কিছুই বলিনি, কারণ আমি তোকে ভালোবাসতাম আর ভাবতাম একদিন ঠিকই তুই বুঝতে পারবি, কিন্তু তুই ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখিস না। এতদিন ভাইয়ের মানুষের মতো তুই আমার অপমান করছিলি, কিছুই বলিনি, কিন্তু আজ এই তুই আমার পরিবারের কাছে আমায় একটা মানুষ হিসাবে পরিচয় করিয়ে দিলি, যে মানুষটাকে তারা কখনই ক্ষমা করবে না। আর বাকি রইল তোর ভালোবাসার কথা। তোর সস্তা ভালোবাসা ঠিকই মানুষকেই বেছে নিয়েছে। রিয়ান তোর জন্য ঠিকই আছে। কান্না করতে করতে কথাগুলো বলে চলে আসলাম। আজ খুব কষ্ট হচ্ছে। আব্বু কখনো আমার দিকে রাগি চোখে তাকায়নি পর্যন্ত, কিন্তু আজ এর জন্য আমায় এতগুলো কথা শুনতে হলো। দোষ না করেও আমি অপরাধী। বাইরে আসলাম। কিছু দূরে একটা দোকান থেকে এক প্যাকেট সিগারেট নিলাম। জীবনে দ্বিতীয়বার আজ আবার সিগারেট খাচ্ছি। সারা রাত আর বাসায় ফিরিনি। ল্যাম্পপোস্টের নিচে বসে থেকে কাটিয়ে দিলাম। যে কুত্তাকে দেখলে ভয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটতাম, আজ সেই কুত্তাই আমার সঙ্গী। সকালবেলা বাসায় ফিরলাম। রুমে এসে দেখি তানজু এখনো ঘুমাচ্ছে। অন্যদিন ওর দিকে তাকিয়ে থাকতে ভালো লাগতো, কিন্তু আজ কেন জানি ওকে খুব বিরক্ত লাগছে। মোবাইলটা চার্জে লাগিয়ে ওয়ালেট রেখে বাথরুমে গিয়ে গোসল করে আসলাম।
সারা রাত সিগারেট ছাড়া আর কিছুই খাওয়া হয়নি। তাই ডাইনিংয়ে গেলাম। আব্বু আম্মু নাস্তা করছে। আম্মু নাস্তা দাও। আম্মু কোনো কথা না বলে শুধু প্লেটটা আমার দিকে এগিয়ে দিল। অন্যদিন হলে কথার ফুল ছুটতো, কিন্তু আজ আমার দিকে তাকাচ্ছেও না পর্যন্ত। না খেয়ে উঠে আসলাম। একটা রিক্সা নিয়ে সাকিবের বাসার ছাদে আসলাম। সাকিবকে সব বললাম। কি করবি এখন? কিছু জানি না রে ভাই, তবে যে ও এমন একটা কাজ করবে কখনো ভাবতে পারিনি। এখন সবার আগে আঙ্কেল আন্টির ভুল ভাঙাতে হবে। কিন্তু কিভাবে? সেটা তুই আমার উপরে ছেড়ে দে, আর তানজোর কি করবি সেটা বল। কি আর করার, ডিভোর্স দিয়ে দিব। তোর পরিচিত কোনো উকিল আছে না? হ্যাঁ, কিন্তু তুই কি সত্যি ওকে ডিভোর্স দিবি? একদিন কাঁদবে দেখিস, খুব কাঁদতে হবে ওকে। তুই তো ওকে বাসি না, আমি ওকে ঘৃণা করি। তুই তোর উকিলের সাথে কথা বল। আচ্ছা, তোর ফোনটা দিয়ে এখনই কথা বলছি। গোসল করে শুধু ওয়ালেটটা নিচ্ছি, ফোন তো বাসায়। ও, আমার ফোনও তো বাসায়। ওনার কার্ডটা রাখ, বাসায় গিয়ে ফোন দিস। আমি বাসায় যাব না রে, কিছুদিন বাইরে থাকবো। মানে কই থাকবি? জানি না। আমাদের ঢাকায় একটা নতুন অফিস হয়েছে, তুই ওখানে এমডি হয়ে যা, কিছুদিন কাটিয়ে আয়। আর শুরু থেকে তো ব্যবসাটা আমি সামলাচ্ছি, এবার তুইও একটু সামলা। সবাই তোকে চেনে, আমায় তো আর কেউ চেনে না। সমস্যা নেই, আর ব্যবসাটা আমাদের দুজনের। শুধু আমায় চিনলে হবে, তোকেও তো চিনতে হবে। তুই এক কাজ কর, আজকে চলে যা। আচ্ছা, তুই শুধু আব্বু আম্মুর একটু খেয়াল রাখিস। আচ্ছা, আর তানজুর? ওর খেয়াল রাখার জন্য মানুষের অভাব হবে না। আর এই নাম্বারটা আমার সামনে বলবি না। সাকিব আর এই অনেক আগেই দুইজনে মিলে একটা ব্যবসা শুরু করেছিলাম। এতদিন সাকিব একাই সামালে আসছে। সাকিবের কথা মতো ওই দুপুরে কাউকে কিছু না বলে জানিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। যাদের কাছে আজ আমি এতটা নিচুতে নেমে গেছি, তাদের থেকে দূরে থাকাই উত্তম। ঢাকায় আসার পর 1 সপ্তাহ হয়ে গেল, কিন্তু কাজে মনোযোগ দিতে পারছি না। তাই আজ অফিসে না গিয়ে পাশের একটা পার্কে গেলাম। সেখানে বেশ কিছু পথশিশুকে নিয়ে তাদের সাথে আমিও খাওয়া করছি। ভালোই লাগছে। অবসরে এদের সাথে সময় কাটাতেও খুব ভালো লাগে। হঠাৎ সাকিব ফোন দিল। হ্যাঁ সাকিব, বল। কি করিস? এই তো একটু বাইরে আসছি। তুই কি বিজি? না, বল কি বলবি। আজ তানজু আমাদের বাসায় আসছিল তোর খোঁজ আনতে। শোন, তোকে বলছি না ওর কথা আমার সামনে বলবি না, আমি শুনতে চাই না। আরে বাবা, শোন তো। আচ্ছা বল। ও আমায় এসে বললো তুই কোথায়, তখন আমি বললাম আমি জানি না। ও আমায় অনেক রিকোয়েস্ট করলো বলার জন্য। তুই কি বলে দিয়েছিস নাকি? না। তাহলে তো হলোই, এখন রাখ। শোন না রে ভাই। আরও কি? আমি বললাম তুমি কোথায় যাও, তখন ও বললো রিয়ানের সাথে দেখা করতে। এরপর আমার সাথে আর কোনো কথা না বলে চলে গেল। চলে তো গেছে, তাহলে আর কি। এরপর আমি ওর পিছনে পিছনে গেলাম। কেন? তুই মানুষের সিক্রেট সময় ফলো করিস। আর ভাই, রোমান্টিক কাপড় ওদের কতই কথা থাকতে পারে। তোকে একটা ভিডিও পাঠাচ্ছি, দেখ। আচ্ছা দে, পরে দেখবো। পরে না, এখনই দেখবি। আচ্ছা, ফোন কেটে দিলাম। একটু পর একটা ভিডিও ক্লিপ আসলো। বাচ্চাদের সাথে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ভিডিওটা প্লে করলাম। ভিডিওতে তানজুর পিছনের দিকে দেখা যাচ্ছে, আর রিয়ন তানজুর সামনে দাঁড়িয়ে আছে। তুমি এই সময় আমায় কিছু না জানিয়ে আসলো? চল, আজ বিয়ে করব। কি বলছো? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, চলো। হাসছো কেন? এমনি কিছুদিন যাক, এরপর বিয়ে করবো। কেমন? তুমি হাসছো কেন? আমি কতটা বোকা। কেন? তোমার মিথ্যে ভালোবাসার পেছনে ছুটছি। মানে? এই রেকর্ডটা শোনো। রিয়ন কোনো কথা বলছে না। আমি জানি তুমি কোনোদিন আমার বিয়ে করবে না, কারণ তুমি তো সুমনের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার সাথে ভালোবাসার অভিনয় করছো। আর তুমি সেদিন আমায় পুরোটা শোনাওনি। তুমি বারবার আমার চোখে সুমনকে খারাপ বানানোর চেষ্টা করছো। আর আমিও তোমার মিথ্যা ভালোবাসার জন্য পাগল ছিলাম, তাই সত্যিটাকে বারবার ফিরিয়ে দিয়েছি, আর বারবার সুমনকে অপমান করে তাড়িয়ে দিয়েছি। শোনো, তুমি ভুল বুঝছো। তানজুকে স্পর্শ করার সাথে সাথেই তানজু রিয়নকে থাপ্পড় দিল। তুই আমার পবিত্র ভালোবাসা নিয়ে মজা করছিস? তুই ভুলেও আমার কাছে আসবি না। তুমি আমায় বোঝানোর সুযোগ দাও। তোকে সুযোগ দেব? তোর জন্য আমি সত্যি ভালোবাসাকে প্রায় হারিয়েছি। ওর সাথে আমি অন্যায় করেছি শুধু তোর জন্য। আমি ওকে ওর পরিবারের কাছে আজ একটা বাজে ছেলে হিসাবে পরিচিত দিয়েছি। তোর জন্য ও আমার থেকে এতটা দূরে। আমি শুধু চকচক করা দেখেই সোনা বেছে নিয়েছিলাম। এটা আমার জীবনের সব থেকে বড় ভুল। আর কোনো দিন আমার সাথে কোনো প্রকারের যোগাযোগ করার চেষ্টাও করবি না। তানজু চলে আসছে। রিয়নকেও দেখলাম তানজুর পিছনে পিছনে আসতে। সেই সময় ভিডিও শেষ হয়ে গেল। ফোনটা রেখে বাথরুমে গিয়ে মুখে পানি দিয়ে আসলাম। আমিও বলছিলাম না একদিন ঠিকই বুঝতে পারবে আমার ভালোবাসা। সেই দিন হয়তো
আমায় আর কাছে পাবে না। ইচ্ছে হবে জড়িয়ে ধরে একটা বার ভালোবাসি বলতে, কিন্তু সেই সুযোগটা কখনোই পাবে না। হাজার কান্না করলেও সেটা আর সম্ভব নয়। তাঞ্জুর প্রতি এখন শুধু ঘৃণাটাই কাজ করে। কেউ একজন বলেছিল, যদি তোমার সব থেকে ভালোবাসার মানুষ একবার ঘৃণা কাজ করা শুরু হয়, তাহলে হাজার চেষ্টা করলেও তার প্রতি খুব সহজে ভালোবাসা আসে না, বারবার ওই ঘৃণাটাই আসে। বাথরুম থেকে এসে শুয়ে পড়লাম। সাকিব আবার ফোন দিল। হ্যাঁ বল। ভিডিওটা দেখলি? না, কেন? আমি কারো পার্সোনাল সময়ের ভিডিও দেখতে চাই না। আর তোকে যে ডিভোর্স পেপার পাঠাতে বলেছিলাম, পাঠিয়েছিস? না, তুই আগে ভিডিওটা তো দেখ। পারবো না। আর তুই যদি একবারও ওর কথা বা ওই ভিডিও কথা বলিস, তাহলে কিন্তু আমি সত্যিই সবার থেকে হারিয়ে যাব। সাকিব আর কিছু বললো না, শুধু চুপচাপ থাকলো। আর হ্যাঁ, আমার কথা যদি কেউ জানতে চায় বলবি, জানিস না, ঠিক আছে? হুম। ফোন কেটে দিলাম। মানুষের মনে একবার যে জিনিসের উপর থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলে, সেটা শত চেষ্টা করলেও আর ট্রাই করা যায় না। আর যে দুঃখ মনের গহীনে গেঁথে যায়, সেই দুঃখ আর দেওয়া মানুষ দুটোকে কখনো ভোলা সম্ভব নয়। আমি সব কিছু ভুলে থাকার জন্য নিজেকেও আরও বেশি ব্যস্ত রাখার চেষ্টা করছি, কারণ একমাত্র ব্যস্ততাই পারে সকল কিছু ভুলিয়ে দিতে। সেই জন্য তো মানুষের সকল কষ্টের রাতেই ভেসে ওঠে। নিজের কাজের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে পড়লাম যে খুব বেশি প্রয়োজন ছাড়া সাকিবের সাথে কথাও হয় না। মাঝে মাঝে সাকিবকে ফোন দিয়ে বাসার খবর নিই, কিন্তু যখন তানজুর টপিক নিয়ে আসে তখনই কোনো না কোনো কাজের বাহানা দিয়ে কেটে দিতাম। কেন জানি না, ওর কথা শুনতে ইচ্ছে করে না। তবে এর মাঝে সাকিব ঢাকায় আসছে, এখন থেকে ওকে ঢাকায় থাকবে। তবে ও নাকি আসার আগে আমার লোকেশন বলে দিচ্ছে সবাই। কথাটা শুনে সাকিবের উপর প্রচুর রাগ উঠেছিল। সাকিব আর আমি বসে গল্প করছি। তোর জন্য একটা নিউজ আছে, গুড নিউজ নাকি ব্যাড নিউজ সেটা বলতে পারবো না। কি নিউজ? তানজু প্রেগনেন্ট। কি? সত্যি? এটা তো সুসংবাদ। আমার যে কি আনন্দ লাগছে নিউজটা শুনে, বলে বোঝাতে পারবো না। দোস্ত চল একবার বাসায় গিয়ে দেখে আসি। এত আত্মহারা হওয়ার দরকার নেই। তুই কি শিওর যে এই বাচ্চার বাবা তুই? মানে কি বলতে চাচ্ছিস তুই? ও যে রিয়নের সাথে মেলামেশা করেনি সেটা গ্যারান্টি কি তুই দিতে পারবি? কারণ রিয়নের উপর খুবই দুর্বল ছিল, আর সেই সময় রিয়নের সাথেও যোগাযোগ ছিল। ওর তো যোগাযোগ বন্ধ হলো কিছুদিন আগে। তানজু এমন মেয়েরা রে, ও এমন এটা করতেই পারবে না। এখন সেটা বরাবরই তোর ভাবনার উপর ডিফেন্স করছে। আচ্ছা থাক, আমি রুমে গেলাম। সরি রে, তোর মনটা খারাপ করে দিলাম, কিন্তু আমার ভাবনায় যেটা আসছে তোকে সেটাই বললাম। কই, আমার মন খারাপ না তো। আর তুই তো কখনো আমার খারাপ চাইবি না, তাই না? থাক, আমি রুমে গেলাম। রুমে চলে আসলাম। রুমে এসে বাথরুমে গেলাম, মুখে পানি দিলাম। মুখে পানি দিয়ে আয়নার দিকে তাকালাম। সত্যি কি এটা আমার বাচ্চা নয়? কিন্তু আমিও তো তানজুর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছি, যদিও বা সেটা অনিচ্ছাকৃত, কিন্তু আমিও তো কোনো প্রোটেকশন ব্যবহার করিনি। তানজু কি রিয়নের সাথেও না? না না না, এটা হতে পারে না। এইরকম অনেক বাজেভাবে ভাবনা মাথায় আসছে। আমার মাথা আর চাপ নিতে পারছে না, কেন জানি না। চারিদিকটা ঘুরতে শুরু করলো, ঠিকভাবে দাঁড়াতেও পারছি না। এরপর জোরে সাকিব বলে চিৎকার করলাম। এরপর আর আমি কিছু বলতে পারি না। যখন চোখ খুললে তখন বুঝতে পারলাম আমি খাটের উপর শুয়ে আছি, পাশে সাকিব বসে আছে। সাকিবের দিকে তাকালাম। এখন কেমন ফিল করছিস? আমার কি হয়েছিল? তেমন কিছু না, তখন আমায় ডাকলি, এরপর আমি রুমে এসে দেখি তুই রুমে নেই। তারপর বাথরুমের দিকে এগিয়ে দেখি তুই পড়ে আছিস। এরপরে তোকে বেডে এনে শোয়াই। ও, একটু আগে ডাক্তার আসছিল, বলল মাথায় অতিরিক্ত চাপের কারণে এমনটা হয়েছে। কি নিয়ে এতটা চিন্তা করছিস? তানজুকে নিয়ে? না, বাদ দে তো। আচ্ছা তুই রেস্ট নে, আমি একটু বাইরে যাচ্ছি। আচ্ছা, আমার পুরোপুরি সুস্থ হতে প্রায় 10 দিন সময় লাগবে। সুস্থ হওয়ার পর একদিন হঠাৎ বাসায় যাওয়ার ইচ্ছে হলো। আমি বারবারই এমন, যখন যেটা ইচ্ছে হয় তখনই আমি সেটাই করি, হোক সেটা ভালো অথবা খারাপ। বাসায় আসলাম পরদিন 12টার দিকে। অনেকদিন পর বাসায় আসলাম, প্রায় 5 মাস। সবাই আমাকে দেখে অনেক খুশি, আমারও ভালো লাগছে অনেকদিন পর আব্বু আম্মুকে দেখতে পেয়ে। সবার সাথে একটু কথা বলে রুমে এসে ফ্রেশ হয়ে শুইলাম। একটু পরেই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। চোখ খুলে দেখি তানজু আমার বুকের উপর মাথা রেখে শুয়ে কান্না করছে। এক প্রকার ধাক্কা দিয়ে ওকে বুকের উপর থেকে সরিয়ে দিলাম। খবরদার আমার কাছে আসবি না। তুমি এমন করছো কেন? আমি আবার কেমন করলাম? তুমি তো চাইতে যাতে আমি তোমায় ভালোবাসি, তাহলে আজ কেন? চাইলাম কোন এক সময়, কিন্তু এখন চাই না। অনেক আগেই চাওয়া বাদ দিছি। কিন্তু কেন? আমি এখন শুধু তোকে ঘৃণা করি, দয়া করে আমায় বিরক্ত করবি না। আমি রুম থেকে বের হয়ে আসলাম। তানজু ওখানেই কান্না করছিল। বিকালে সবাই মিলে একসাথে খেতে বসছি। যাই হোক,
অবশেষে তুই বাসায় আসলি, এখন থেকে ব্যবসাটা তুই দেখিস। মেয়েটা এই শরীর নিয়ে অফিসে যায়, এটা কেমন কথা বলতো? ও, তাহলে ব্যবসা এখনও সামলাচ্ছে? হ্যাঁ, এখন তুই আসছিস, আর কোনো চিন্তা নেই। কিন্তু আমি তো থাকবো না, একটু পরেই চলে যাব। কি বলিস? তাহলে আসলি কেন? তোমাদের দেখতে চাইছিল, তাই আসছিলাম। আমি ভাবলাম তাঞ্জু প্রেগনেন্ট, এই খুশিতে তাই আসছিস। খুশি? ঠিকই বলছো, খুশিতে আমি আসছি। আর কোনো কথা না বলে চলে আসলাম রুমে। একটু শুয়ে থেকে ছাদে আসলাম। একটু পরে তাঞ্জুও দেখলাম ছাদে আসলো। তুমি খুশি হওনি? খুশি? কিসের জন্য খুশি হব? এই যে তুমি বাবা হবে। বাচ্চা? বাবা আমি হলে তবে না খুশি হব। অন্যের বাচ্চার জন্য আমি খুশি কেন হব? তুমি কি বলতে চাচ্ছ? আমি বলতে চাচ্ছি ওই বাচ্চা আমার নয়। মানে তাহলে এই বাচ্চাটা বাবার কি? আমি কি জানি, সেটা তো তুমিই ভালো। তুই আর কার সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছিস? হয়তো প্রিয়ন। প্লিজ তুমি এভাবে বলিও না। তুমি আমার চরিত্রে এভাবে দাগ কেটে দিও না। আমার চরিত্রে মিথ্যে দাগ কাটানোর সময় মনে ছিল না? আর আমার তো কোনো কিছু মিথ্যে বলিনি, সব সত্যি। প্লিজ তুমি এভাবে বলিও না। হ্যাঁ, আমি রিয়ানকে ভালোবাসতাম। ও যদিও বা অনেকবার আমার জোর করেছিল, কিন্তু আমি কখনই ওর বাজে উদ্দেশ্যকে প্রশ্রয় দিইনি। মেয়েরা নিজের প্রেম টেকাতে সব কিছুই করতে পারে, তুই যে করিসনি সেটা কি আমি বিশ্বাস করি? তুমি ভালো করেই জানো আমি ওসব মেয়ের মতো নই। আমি তো তোকে এই সময় মেয়ের মতো ভাবতাম, কিন্তু তুই ভাবতে বাধ্য করছিস। তুমি আমার যতটা কষ্ট দাও না কেন, আমি তোমায় কিছুই বলবো না, কিন্তু তাই জন্য নিজের সন্তানকে অস্বীকার করিও না। তাঞ্জু কান্না করতে করতে আমার সামনে বসে পড়ল। আমি ওর সামনে থেকে চলে আসলাম, রুমে আসলাম। একটু বসে থেকে আম্মুর রুমে যাবে এমন সময় আবার তাঞ্জু এসে আমার সামনে দাঁড়ালো। কই যাচ্ছ? আম্মুর রুমে যাব, এরপর চলে গেলাম। না গেলে হয় না? না, কারণ তোর মতো মেয়ের সাথে এক ছাদের নিচে থাকা সম্ভব নয়। তাঞ্জু আর কিছু বললো না। আমি আম্মুর রুমে আসলাম। আম্মু আসবো? আম্মু আমি চলে যাচ্ছি। যা, তবে আর এই বাড়িতে আসিস না। মানে কেন? যে ছেলে নিজের সন্তানকে অস্বীকার করে নিজের স্ত্রীকে বাজারের মেয়ের সাথে তুলনা করে, সে আমার ছেলে হতে পারে না। কারণ আমি আমার ছেলেকে এমন শিক্ষা দেইনি। আম্মু তুমি জানো না ও? আমি কিছু জানতে চাই না। তোর মানসিকতা যে এতটা নিচু, সেটা আমি কোনোদিন কল্পনাও করিনি। যেদিন তুই নিজের মানসিকতা পরিবর্তন করতে পারবি, সেদিন আসিস, এর আগে না। আম্মু আমার কথাটা তো শোনো। আমি কোনো কথাই শুনতে চাই না, তুই চলে যা। আর একটা কথা মনে রাখবি, তাঞ্জুকে আমি কখনো ছেলের বউ মনে করিনি, নিজের মেয়ে মনে করছি। আর আমার মেয়েকে অপমান করা মানে আমাকে অপমান করা। সো যে আনায় অপমান করে আমার বাসায়, তার জন্য বিন্দু পরিমাণ জায়গা নেই। তুই আমার চোখের সামনে থেকে চলে যা। আমি আর কিছু না বলে আম্মুর রুম থেকে চলে আসলাম গেটের কাছে। তাঞ্জু পিছন থেকে হাত টেনে ধরলো। প্লিজ তুমি যেও না, প্লিজ। তাঞ্জু ওর হাত ছেড়ে দে। আমি যার সাথে তোর বিয়ে দিছিলাম সে ছিল একজন ভালো এবং আদর্শ মানুষ, কোনো অমানুষ নয়। যেদিন মানুষ হয়ে ফিরে আসবে সেদিন আর ওকে আটকাতে হবে না, নিজেই চলে আসবে। এরপরে তাঞ্জু আমার হাত ছাড়লো না, তবে এর আর কিছু বলছে না, শুধু নীরবের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ওর নীরব দৃষ্টিতেও যেন আমার বলছে প্লিজ যেও না। আমি আবার হাতটা ওর থেকে ছাড়িয়ে নিয়ে বের হয়ে আসলাম। আজ ওর জন্য আম্মুর কাছে আমায় এত বাজে বাজে কথা শুনতে হলো, যে আমার আম্মু এতটা ভালোবাসে যে আমাকে আজ আম্মু অমানুষ বললো। রাগ আর ঘৃণা দুটোই তাঞ্জুর উপর বাড়তে লাগলো। অনেকদিন কেটে গেল, প্রায় 5-6 বছর। বাসার কারোর সাথেই কোনো যোগাযোগ রাখিনি, তবে মারুফের সাথে কথা বলে মাঝে মাঝে বাসার সবার খোঁজ নিই। মারুফের কাছে শুনতে পাই তাঞ্জুর একটা মেয়ে বাচ্চা হয়েছে। আমার আবার মেয়ে বাচ্চা খুব ভালো লাগে। খুব ইচ্ছে ছিল আমাদের একটা মেয়ে বাচ্চা হবে, আর ওকে আমি আমার মতো করে বড় করব। ওর কোনো ইচ্ছে কখনোই অপূর্ণ রাখবো না। মেয়ে বাচ্চা হয়েছে, কিন্তু সেটার বাবা আমি না। ভাবতে কেমন জানি বুকটা কেঁপে ওঠে। তবে আমার মতো কোনো দোষ নেই, আমি তো ঠিকই ওকে ভালোবেসেছিলাম। ও কোনো আমার সাথে এমনটা করলো? আমি শুধুমাত্র ওর জন্য আমি আমার পরিবারের থেকে এতটা দূরে। তাঞ্জুর প্রতি ঘৃণা আর রাগ এতটাই বেড়ে গেল যে ওর নামটাও শোনার ইচ্ছে করে না। ওর নাম শুনলেও রাগ ওঠে। অনেকদিন ধরেই ওদের সবাইকে ভোলার নাম করে বসে আছি। একদিন দুপুরে বসে আছি অফিসে, হঠাৎ সাকিব আসলো। কিছুদিন আগে অবশ্য আমরা
আলাদাভাবে ব্যবসা শুরু করি। দুইজনেই এখন আমরা টপ বিজনেসম্যান। কি অবস্থা রে, কেমন আছিস? এই তো ভালো। তোর কি অবস্থা? চলে। কি মনে করে এই অবাকার দরবারে? উদ্দেশ্য তো একটা আছে। জানাব, আপনি আপনার উদ্দেশ্য পেশ করুন। তার আগে বল, দুপুরে খাওয়া করছিস? না, কেন? চল বাইরে কোথাও থেকে খেয়ে আসি। সাকিব আর আমি বাইরে একটা রেস্টুরেন্টে আসলাম খাবার অর্ডার দেওয়ার পর। এখন বল কি উদ্দেশ্য? মারুফ, রাকিব, আমি আর তুই মিলে একটা বড় অংশ দিয়ে একটা বিজনেস শুরু করতে চাচ্ছি। 5 স্টার বিজনেস প্ল্যান। ও 5 স্টার, তাহলে আর একজন কই? আমরা তো 4 জন হলাম। হাবিব কই? হাবিব একাই যেটা করেছে সেটাই করবে, তবে আর একজনের নাম বললো মারুফ, কও যেন নামটা। ও হ্যাঁ, রুহি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। এটা আবার কে রে? জানি না, নতুন হয়তো। ও আচ্ছা, তবে সবাই কি 20% করে দিবি? না, ওরা 3 গ্রুপ 50% দিবে, মারুফ রাকিব 15% করে 30% দিবে, আর রুহি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি 20% দিবে। এখন তুই কত পার্সেন্ট দিবি? আচ্ছা, এই কোম্পানির প্রধানকে? যে সব থেকে বেশি পার্সেন্ট থাকবে। ও তাহলে আমি 30% দিই আর তুই 20 দে। আমিও সেটাই বলতে চাচ্ছিলাম। ওদের সবার সাথে কথা বলো। মারুফ কথা বলছে। ও তাহলে আমি তোকে বিকেলে সব বিজনেস প্ল্যান দেখাই, আর কাল একটা মিটিং আছে, সেটা হওয়ার পর অ্যামাউন্ট দিস। আমি ওসব কিছু দেখাবো না, আমি এখন যাবো না। তুই শুধু কিছু কর, আমি পরে কাজ শেষ হলে যাব। এখন কি বলিস? তুই চেয়ারম্যানের চেয়ারে থাকবি, তুই সবার সাথে কথা বলবি না? তুই বলা মানেই আমি বলা। আর একটা কথা, একটা কাজে পরশুদিন দেশের বাইরে যাব 3 মাসের জন্য। তুই সব কিছু করিস। সাকিবের সাথে কথা বলে চলে আসলাম। দেশের বাইরের কাজে যাব এটা ভুল। কাজের থেকে ঘোরার উদ্দেশ্য সেটা বেশি গুরুত্বপূর্ণ। এরপর আমি বিদেশে চলে যাই। এর মধ্যে সাকিবের সাথে একবার কথা হয়েছে। সাকিব নাকি 10% শেয়ার দিবে, তাই সাকিবের ওখানে 5% আমার দেওয়ার জন্য বলো। এখন আমার মোট 35% হলো। দেশে ফিরে আমার অফিসের সব কিছু ঠিকভাবে ম্যানেজারের থেকে গুছিয়ে নিতে হবে। অনেকটা সময় লেগে গেল। এর মাঝে একদিন সাকিব নতুন অফিস উত্তোলনের জন্য আমায় যেতে বলল। আমি সেটাতেও সাকিবকে পাঠিয়ে দিলাম, কারণ আমি এইসব ফর্মালিটিস একদম পছন্দ নয়। এরপর কয়েকদিন পর তুই কি শুরু করছিস বলতো? আমি আবার কি করলাম? তুই একবার অফিসে আসলি না? তুই তো আছিস। আরে ভাই, আমার নিজেরও তো একটা অফিস আছে, আমায় তো সেটা তো সময় দিতে হয়। আরও তো 3 জন আছে, ওরা কি করে? সবাই সবার দায়িত্ব ঠিকই পালন করে, শুধু তুই ছাড়া। জানিসই তো আমি একটু এমন কেয়ারলেস। মামা, এসব ফাঁকিবাজি কথা বলে পার পাওয়া যাবে না। কাল একটা কন্ট্রাক্ট সাইন হবে, এর আগে আমাদের নিজেদের মাঝে একটা মিটিং আছে, সেটাতে থাকতে হবে। থাকতেই হবে কি? হুম। আচ্ছা ঠিক আছে। পরের দিন অফিসে গেলাম, সবাই আসছে। অফিসটা ঢাকাতে যদিও সবার এলাকার। অফিসের সামনে এসে সাকিবকে ফোন দিলাম। তুই কই? তুই কই? আমি তো অফিসে, সবাই আসছে, তুই নাই। বলছিলাম না আসবো, আমিও আসছি, অফিসের সামনে আছি। 7ম ফ্লোরে আয়, এরপর আমায় পাবি। আচ্ছা, 7ম ফ্লোরে আসলাম। এরপর সাকিবের সাথে কনফারেন্স রুমে আসলাম। সবাই বসে আছে, আমায় দেখে দাঁড়ালো। আমি চেয়ারম্যানের চেয়ারে বসলাম। রাকিব মারুফের দিকে তাকিয়ে হাসছি আমি। ওরা রাগী চোখে আমায় পুড়িয়ে দিচ্ছে। শালা কখনো ভালো হবি না, তাই না? কিছুই করার নেই, সব উপর থেকে ফিক্সড। ও রুহি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, আমাদের বিজনেস পার্টনার। সাকিবের কথা শুনে আমি এদিকে তাকালাম। তাকাতেই আমি বসা অবস্থা থেকে উঠে দাঁড়ালাম। এটা তো তানজু। এরা সবাই আমার থেকে এই বিষয়টা হাইড করলো। আমি উঠে বাইরে চলে আসলাম। সাকিবও আমার পিছন পিছন আসলো। রাগ করিস না দোস্ত, তুই আমার সাথে এমনটা করবি এটা আমি কল্পনাও করিনি। বিশ্বাস কর, আমি নিজেও জানতাম না, আমি কিছুদিন আগে জানলাম। তোরা আমার থেকে এটা হাইড করো, ভালো করিসনি। এসব নিয়ে পরে কথা বলবো, কিন্তু প্লিজ তুই এখন এভাবে চলে যাস না। সাকিব আমার অনেক রিকোয়েস্ট করলো, তাই জন্য আমি আবার আসলাম। এরপর মিটিংয়ে কি বললো আমি কিছুই কান দিইনি। রাগে আমার রক্তটা টকবক করে পড়ছে। তানজুর দিকে খেয়াল করে দেখলাম ও আমার দিকে তাকিয়ে আছে। এটা আমারও আরও বিরক্ত লাগছে। দোস্ত, আমার ভালো লাগছে না, আমি বাইরে আছি। সাকিব কিছু বলার আগেই আমি চলে আসলাম। বেশি কিছু সময় পর সবাই মিটিং শেষ করে বের হলো। কি হলো মিটিংয়ে? কি আর হবে, সবাই আড্ডা দিল। মানে? অফিসে রেগুলার আসবি। সপ্তাহে 3 দিন। আর শোন, ওকে শেয়ার থেকে বাতে সম্ভব নয় রে, কারণ বেশিরভাগ প্ল্যান ওর করা। চল তোকে তোর কেবিন দেখিয়ে দেই। সাকিবকে আর কিছু বলবো না, কিন্তু ও আমার কথা না শুনেই হাঁটতে শুরু করলো। ওই দিন অফিস থেকে আসছি, এরপর 3 দিনে ওই কয়েকদিন হয়নি। সকালবেলা সাকিবকে ফোন দিয়ে অফিসে যেতে বললো। ওরা কি আর যেতে পারবে না। সকালে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম।
আমরা কেবিনে ঢুকতেই দেখি একটা বাচ্চা আমার রুমে সব কিছু এলোমেলো করে দিচ্ছে। রুমের অবস্থা থেকে মেজাজটা 360 ডিগ্রি উত্তপ্ত হলো। এই পিচ্চিটা আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে, যে হাসিটা আমার বুকে এসে বিঁধল। আর আগে থেকেই আমার বাচ্চাদের প্রতি একটা দুর্বলতা কাজ করে। আর যাই করি না কেন বাচ্চাদের উপর কখনো রাখতে পারি না। তবে কোনো বাচ্চার উপর রেগে যাওয়ার পর তাকে ভয় না পেয়ে হাসতে এই প্রথম দেখলাম। বাচ্চার কাছে এসে কোলে তুলে নিলাম। বাচ্চাটা এতটাই কিউট যে কোলে না নিয়ে থাকতেই পারলাম না। তাহলে তুমি সেই বদমেজাজি স্যার? আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। কণ্ঠটা তো মাশাআল্লাহ, কিন্তু আমার আবার কে বদমেজাজি বলে পরিচয় করিয়ে দিল? আমি বদমেজাজি তোমায় কে বললো? আমার আম্মু বলেছে। তাই? কে তোমার আম্মু? বাচ্চাটা কিছু বলার আগেই তাঞ্জু। আসবো? হ্যাঁ। সরি স্যার। রুহি, তোমায় কতবার বলছি এই রুমে আসবো না, যেটা করতে নিষেধ করি সেটাই তুমি বারবার করো। চলো, তোমার দাদু আসছে, বাসায় যাবে। তাঞ্জু আমার কোল থেকে বাচ্চাটাকে নিয়ে চলে গেল। তার মানে এটা রুহির বাচ্চা। আর দাদু আসছে মানে আব্বু অফিসে আসছে। বাইরে দৌড়ে আসলাম। বাচ্চাটা দৌড়ে আব্বুর কাছে গেল। কত মধুর সম্পর্ক তাদের মাঝে। বাচ্চাটা গিয়ে আব্বুর কপালে চুমু দিচ্ছে। আমি দাঁড়িয়ে থেকে শুধু দেখতে লাগলাম। ছোটবেলায় আব্বুর কপালে চুমু দেওয়ার একটা ছবি আমার কাছে। আজ সেই ছবিটার কথা খুব মনে পড়ছে। কতই না সুন্দর ছিল সেই দিনগুলো। হঠাৎ আব্বুর সাথে আমার চোখাচোখি হতেই আব্বু রুহিকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। আমি আব্বুকে ডাকলাম, কিন্তু আব্বু শুনেও না শোনার ভান ধরে চলে গেল। আমি তাঞ্জুর কেবিনে গেলাম। কিছু বলবেন? আব্বু আম্মু কি ঢাকায় থাকে? এটা অফিস, এখানে শুধু অফিসিয়ালি কথা বলবেন প্লিজ। আমি তোমায় যেটা জিজ্ঞেস করছি সেটা তুমি উত্তর দাও। হ্যাঁ, আমি যেহেতু এখানে তাই আমার আব্বু আম্মুকেও আমার সাথে নিয়ে আসছি। আমি তো অন্য সব সন্তানের মতো না যে নিজের মা বাবাকে রেখে বছরের পর বছর কাটিয়ে দিব। ঠিকানাটা একটু দেবে প্লিজ? সরি, আমার বাসার ঠিকানা আমি আপনাকে দিব না। তাঞ্জু এতক্ষণ দাঁড়িয়ে কথা বলে এখন বসে ল্যাপটপে মনোযোগ দিল। বুঝলাম আমার সাথে আর কথা বলতে চাচ্ছে না। আমিও ওর কেবিন থেকে বেরিয়ে আমার কেবিনে আসলাম। একজন লোক আমার কেবিনটা গুছিয়ে দিচ্ছে। কি বাচ্চা মাইরি, আমার পুরো কেবিনটা ডাস্টবিন বানিয়ে দিচ্ছে। আমার মতোই শয়তানের হাড্ডি বড় হলে হবে। সেদিন থেকে প্রায় রেগুলার অফিসে যেতাম, কিন্তু এরপর আর আব্বু আসেনি অফিসে। তাঞ্জু আর আমার কেবিনের মাঝে একটা গ্লাস দেওয়া। এপাশ থেকে ওপাশটা খুব ভালো করেই দেখা যায়। মাঝে মাঝে খেয়াল করে তাঞ্জু আমার দিকে তাকিয়ে থাকে, কিন্তু যে আমি তাই ঠিক তখনই ওর কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিছুদিন আগে সাকিবের বোনের বিয়ের কার্ড সবাইকে দিল। কাল ওর বোনের বিয়ে। সবাই আবার সেই পুরনো এলাকায় ফিরে যাবে। সবাই আজ রাতেই রওনা দিবে। পরের দিন ভোরবেলা গিয়ে পৌঁছে গেলাম। সাকিবদের বাসায় থাকার ব্যবস্থা করা হলো। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মারুফ, রাকিব আর আমি তাঞ্জু আর রুহি ঘুরতে বের হলাম। অনেকদিন পর আসছি তো তাই। দূর থেকে কেউ একজন আমায় ডাকলো। তাকিয়ে দেখে রিয়ন। ওকে দেখে আমার ফুরফুরে মেজাজটা মুহূর্তেই বিগড়ে গেল। ভদ্রতার জন্য গেলাম ওর কাছে। কেমন আছিস? ভালোই, তুই? এই তো চলে। সরি রে দোস্ত, সরি কেন? শুধু তোর উপর প্রতিশোধ নেওয়ার জন্য তোর সংসারে আমি আগুন লাগিয়ে দিয়েছিলাম। বাতে, ওইসব আমি ভুলে গেছি। তুই জানিস যেদিন তোর আর আমার ফোন কলের রেকর্ড তাঞ্জু শুনেছে সেদিন ও আমায় অনেক বকছে। তোরা বিয়ে করলি না কেন? আমি তো তোদের মুক্ত করে দিয়ে চলে গিয়েছিলাম। বিয়ে? ওর সাথে আমার রিলেশন ছিল প্রায় 8 মাসের মতো। এই 8 মাসে আমি শুধু ওর হাতটা ধরার অধিকার পাইছিলাম। এরপর যখন রেকর্ড শুনেছে এরপর থেকে আমার চেহারাও দেখিনি। অনেকবার ট্রাই করেছি কিন্তু কোনো যোগাযোগ করিনি। আমিও সত্যি ওর প্রতি দুর্বল হয়ে গিয়েছিলাম। রিয়নের কথা শুনে আজ নিজের উপর রাগ হচ্ছে। এতদিন আমি বিনা কারণে ওদের কষ্ট দিয়ে আসছি, আর নিজেও কষ্ট পেয়ে আসছি। আমি এতটাই বোকা যে একটা ভুলের সাগরে বসবাস করছি এতদিন। আচ্ছা দোস্ত, পরে কথা হবে, এখন যাই, অনেক কাজ। আচ্ছা, তবে দোস্ত তাঞ্জুর কোনো দোষ ছিল না। আমি এখান থেকে আসছি আর ভাবছি এতদিন আমি এটা কি করছি। আজ সত্যি মানুষকে অমানুষ মনে হচ্ছে। আম্মু ওই দিন ঠিকই বলেছিল, আমি আমার নিজের বউ বাচ্চাকে এতদিন দূরে সরিয়ে রাখছিলাম শুধুমাত্র আমার একটা ভুল ভাবনার জন্য। আর আমি সেই মানুষটাকে বাজে ভেবেছি যে নিজে কষ্ট করে আমার পরিবারকে নিজের বুকে যত্ন করে আগলে রাখছে। এসে দেখি ওরা আমার জন্য অপেক্ষা না করে চলে গেছে। আমি আর সামনের দিকে না গিয়ে সাকিবের বাসার ছাদে আসলাম। ছাদটা সুন্দর করে সাজানো, বিয়ে বাড়ি তো তাই।
এরপর সারাদিন কারো সাথে কোনো কথা বা তেমন দেখা হয়নি। তবে তানজুর সাথে 2-3 বার দেখা হলেও কথা বলতে পারিনি, কারণ কথা বলার কোনো উপায় ছিল না। প্রায় রাত 12টা, ঘুম আসছে না। বারবার আমার বোকামির কথা মনে হচ্ছে, নিজের আজ অনেক বড় অপরাধী মনে হচ্ছে। শুয়ে থাকা থেকে উঠে ছাদে আসলাম। নির্জন রাতে একাকী আকাশের নিচে ভালোই লাগে। ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। হঠাৎ কারো পায়ের শব্দ শুনতে পেলাম। তাকিয়ে দেখি তানজু। তানজু আমায় দেখে চলে যেতে লাগলো। তানজু, কিছু বলবেন? রুহি ঘুমিয়ে পড়েছে। হুম। নিজেকে কেন জানি আর না আটকে রাখতে পারলাম না। এক প্রকার দৌড়ে গিয়ে তানজুকে জড়িয়ে ধরলাম। তানজু কিছু সময় চুপ থাকলো, এরপর কি যেন ভেবে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। করছেন, ছাড়ুন। তানজু, আমায় ক্ষমা করে দিও প্লিজ। আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি তো কোনো দোষ করেননি। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি, প্লিজ আমায় ক্ষমা করে দাও। তানজু আমায় ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি দেখলাম তানজু চোখটা মুছলো। দেখুন, আপনি একজন ভালো মানুষ। একটা বাজারের নোংরা মেয়ের থেকে ক্ষমা চাচ্ছেন কেন? কেউ দেখে নিলে আপনার সম্মান মাটিতে মিশে যাবে। তুমি প্লিজ। তানজু আমার কথা না শুনেই চোখ মুছতে মুছতে চলে গেল। আমি পেছন থেকে তানজুকে অনেকবার ডাক দিলাম, কিন্তু পেছনে তাকালো না। পরের দিন সকালে খাওয়া করে বাসায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। এর মাঝে তানজুর সাথে কথা হয়নি, তবে তানজুকে ফলো করতে করতে ওর বাসার ঠিকানাটা জেনে গেলাম। পাশের একটা শিশু নিকেতনে রুহি পড়াশোনা করে। 2 দিন ব্যস্ততার জন্য অফিসে যেতে পারিনি, তবে আজ তানজুর জন্মদিন, আজ তো যেতেই হবে। সেই আগের মতো করেই সবাই মিলে প্ল্যান করলাম। তানজুকে সারপ্রাইজ দিলাম। তানজু খুব খুশি হয়েছে। ওকে আজ মন খুলে হাসতে দেখলাম। খুব ভালো লাগছে আমারও ওকে হাসতে পেরে। তবে ওর মাঝে আমি ছিলাম না। যদিও সব কিছু আমি করছি, কিন্তু আমি দূরে ছিলাম। আমায় দেখতে পেয়ে হয়তো ও এমনভাবে মনে থাকতে হয়তো হাসতো না, এতটা খুশি হতো না। সেদিন আমি একটু পরেই চলে আসছি। পরের দিন অফিসে আসছি, কেবিনে বসে আছি। তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছো। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরও শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। একটু পরে তানজু নক করলো। আসবো? হ্যাঁ আসো। এই ফাইলটা একটু চেক করবেন প্লিজ? আচ্ছা দাও, আমি ফাইলটা চেক করছি। ধন্যবাদ। ধন্যবাদ কেন? কাল আমায় সারপ্রাইজ দেওয়ার জন্য। ওটা তো আমি দিইনি, অফিস কলিগরা দিছে। তানজু আমার হাত থেকে ফাইলটা নিয়ে যেতে লাগলো। হঠাৎ থেমে পেছনে ফিরে। এমন সারপ্রাইজ প্ল্যান শুধু একজনের মাথায় আসতে পারে, তবে এটার কোনো দরকার ছিল না। তানজু চলে গেল। তানজু পিছন গিয়ে ওর হাত ধরলাম পিছন থেকে। কি করছেন এসব? কি করছি? ছাড়ুন, কেউ দেখলে সমস্যা হবে। আমার বউয়ের আমি ধরছি, এতে কার কি? বউ? তানজু, এটা কি রাগ নাকি অভিমান? তানজু চোখ মুছতে মুছতে ওর কেবিনে গেল। এটা যদি ওর রাগ হতো তাহলে ও কান্না করতো না। এর মানে এটা অভিমান। যে করেই হোক ওর অভিমান ভাঙাতে হবে, কিন্তু এর আগে আব্বু আম্মুর রাগ ভাঙাতে হবে। আমি যতই অফিসে থেকে বের হয়ে সোজা তানজুর বাসায় আসলাম। আম্মু প্রথমে আমায় দেখে আমার দিকে আসতে নিলে, কিন্তু পরে কি যেন ভেবে আবার রুমে চলে গেল। বুঝতে পারলাম রাগ একটু কমেনি। এরপর অনেকটা সময় দিয়ে আম্মুর রাগ ভাঙালাম। আম্মু, তানজুকে তো কিছুই মানাতে পারছি না। তুই যেভাবে ওকে কথাগুলো বল। সেটাও ঠিক, আমি এখন কি করব? সেটা আমিও বুঝতে পারছি, কিন্তু ওর রাগটা ভাঙামো কিভাবে? আচ্ছা, সেদিন ওখান থেকে চলে আসলাম। রাতে শাশুড়িকে ফোন দিলাম। এখানেও একই কাহিনী। অনেকটা সময় লাগলো শাশুড়িকে বোঝাতে। কি করব, কিছুতেই তো বুঝতে পারছি না। তুই ওকে জ্বালানোর চেষ্টা কর, যেসব কাজ করলে ও জ্বলবে তুই সেই কাজগুলো কর। কি কাজ সেগুলো? তোকে সব কিছু কি বলে দিতে হবে? বলে না দিলে আমি জানবো কেমনে? একটা মেয়ে কিন্তু অন্য আর একটা মেয়েকে সহ্য করতে পারে না, আর সেটা যদি প্রিয় মানুষের পাশে হয় তাহলে তো আরও না। তাই নাকি? জানতাম না তো। তুই জানিসটা কি? সেটাই তো। তারপর? তোরা তো একই সাথে দিনের প্রায় সময়টা থাকিস, সো তুই একটা সুন্দর দেখে মেয়েকে তোর বিয়ে নিয়োগ কর। তারপর? তুই ওই মেয়েটার সাথে একটু বেশি মেলামেশা কর, দেখ ফলাফল কি আসে, বাকিটা পরে বলবো। তবে ওই মেয়ের উপর আবার ফিদা হয়ে যাস না, তোদের ছেলেদের তো আবার অভ্যাস খারাপ। কি যে বলো না, আর কখনো ভুল হবে না। মাথায় থাকে যেন। অবশ্যই। ফোন কেটে দিলাম।
ফোনটা রেখে দিয়ে মারুফকে ফোন দিলাম, কারণ ও আবার মেয়েদের সাথে ভালো সম্পর্ক। হ্যালো বল। দোস্ত, একটা হেল্প লাগবে। বললে ফেল। একটা মেয়ে লাগবে। ছি, তুই এতটা নিচে নেমে গেছিস ভাবতেও পারিনি। তোর বউ বাচ্চা আছে আর তুই আমার নিজেরও লজ্জা হচ্ছে। লেকচার শেষ? লেকচার মানে? ভালো কথা সবসময় তেতো লাগবেই। না রে ভাই, তোর কথা আমার মধুর মতো লাগছে, এবার একটু আমার কথাগুলো শোন। বল। এরপর মারুফকে সব বললাম। ও আচ্ছা, এই ব্যাপার। ও আগে বলবি তো। আমার বলার সুযোগ দিচ্ছিস নাকি? আমি ভাবছিলাম। তুই তো উল্টো পাল্টা ভাবিস। আচ্ছা, একটা কথা বলতো। কি কথা? কোন কোম্পানির জুতার পিটুনি দিলে তোর মাথা থেকে এইসব মহৎ ভাবনাগুলো যাবে? মহৎ চিন্তা সবার মাথায় আসে না রে, এটার জন্য তপস্যা করতে হয়। তুই সারাদিন সাধনাই কর, এখন বল আমার কাজটা করতে পারবি কিনা? সমস্যা নেই, হয়ে যাবে। পরের দিন সকালবেলা আম্মুর কাছে আসলাম। তানজু অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে, রুহি নাস্তা করছে। আমি রুহির কাছে আসলাম। তানজু এখনও দেখাও যে আমি আসছি। কি করো আম্মু, তুমি কি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছ? আম্মু আমার স্কুলে রেখে তারপর অফিসে যাবে। ও আচ্ছা, তুমি একা একা খাচ্ছ? আমারও তো ক্ষুধা পাইছে। তুমিও খাবা? আম্মু এই আঙ্কেলের। আঙ্কেল না, আব্বু বলো। কেন? কারণ আমি তো তোমার আব্বুই, তাই। তাহলে সবার আব্বু স্কুলে আসে, তুমি আসো না কেন? আমি একটু ব্যস্ত ছিলাম তো, তাই যেতে পারিনি আম্মু, কিন্তু এখন থেকে যাব, প্রমিস। সত্যি তো? এখন তোমার আম্মুকে খেতে দিতে বলো। আর হ্যাঁ, আঙ্কেল নয় কিন্তু আব্বু, ঠিক আছে? বলো। আম্মু আব্বুর ক্ষুধা পেয়েছে, খেতে দাও। রুহি বলা শেষ হয়নি, তানজু একটা প্লেটে নাস্তা নিয়ে এসে আমার সামনে রেখে দিল। রুহি, তাড়াতাড়ি নাও, স্কুলের লেট হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, যে কেউ আব্বু বলতে বললে তুমি কি তাকেই আব্বু বলবা নাকি? এমনটা যেন আর না দেখি। তানজু ওর রুমে চলে গেল। শুনলে তো আম্মু কি বললো, আমায় ছাড়া আর কাউকে আব্বু না বলতে। বুঝতে পারছো? তুমি খাওয়া শেষ করো, আমি তোমার আম্মুর কাছ থেকে আসছি। আচ্ছা। আমি তানজুর রুমে আসলাম। তুমি রুহিকে এইসব বললা কেন? ঠিকই তো বলছি, ভুল কিছু তো বলিনি। তুমি নিজেই তো বলছো এই বাচ্চা তোমার নয়। আমি মানছি আমি ভুল করছি, তাই বলে তুমিও কি আমার আব্বু ডাকতে নিষেধ করবা? যে নিজে অস্বীকার করে নিজের সন্তানকে আব্বু বলে না ডাকলেও আমার সন্তানের কোনো ক্ষতি হবে না। ও তাই? তো রুহির স্কুল বাবার নাম বোধহয় সুমন দেওয়া নাই, আর যদিও থাকে তাহলে নিশ্চয়ই মরহুম দেওয়া আছে, তাই না? তানজু কোনো কথা বলছে না, চুপচাপ বিছানা গোছাচ্ছে। আমি তানজুর পিছনে দাঁড়িয়ে কথাগুলো বলছি। ওর হাত ধরে টেনে আমার দিকে ফিরিয়ে নিলাম। রুহি আমার মেয়ে, সো ও আমাকে আব্বু বলে ডাকবে, বুঝতে পারছো? তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি আব্বু আম্মুর সাথে দেখা করে আসছি, একসাথে অফিসে যাব। আম্মুর সাথে দেখা করতে আম্মুর রুমে আসলাম। আম্মুর সাথে কথা বলে বাইরে এসে দেখি রুহি একা একা স্কুল ইউনিফর্ম পরছে। তুমি একা একা পড়তে পারো? তোমার আম্মু কই? আম্মু বাথরুমে। ওহ, আমায় ডাকতে পারতা? আচ্ছা, তাও আমি পরিয়ে দিচ্ছি। রুহিকে স্কুল ইউনিফর্ম পরিয়ে দিয়ে ওর আম্মুকে ডাকতে পারলাম। একটু পর তানজু রুহিকে নিয়ে হনহন করে বেরিয়ে গেল। আমি পেছন থেকে ডাকলাম, কিন্তু আমার কথাই কোনো কান দিল না। আমি ওদের পিছনে পিছনে আসলাম। তানজু রুহিকে স্কুলে নামিয়ে দিয়ে অফিসের দিকে গেল। আমিও এই সুযোগে রুহির স্কুল থেকে ওকে নিয়ে ঘুরতে গেলাম। রুহি আর আমি দুপুরে পর্যন্ত ঘুরলাম, খেলনা কিনলাম। এরপর রুহিকে বাসায় নামিয়ে দিয়ে আমি অফিসে গেলাম। অফিসে এসে আমি অবাক, একটা মেয়ে আমার ডেস্কে বসে আছে। কি মেয়ে রে মাইরি, সেই রকম মেকআপ করছে, মনে হচ্ছে হিন্দি মুভি নায়িকা। মেয়েটার সামনে তানজু, মারুফ, রাকিব দাঁড়িয়ে আছে। তানজু আর রাকিব মেয়েটাকে প্রশ্ন করছে। আমি মারুফের কানে কানে বললাম, কি রে এটা? শালা তুই এখনই আসলি, এখন সামাল দে। কি সামাল দিব? আর কেই মেয়ে? কাল রাত্রে বললি আর আজ ভুলে গেলি? ও হ্যাঁ। যা সামলা ভাবিকে, তখন থেকে হাজারটা প্রশ্ন করছে। মারুফ আমায় হালকা ধাক্কা দিয়ে ওর সামনে এগিয়ে দিল। কি হচ্ছে এসব? এই মেয়েটাকে সকাল থেকে এসে কি সব আবল তাবল বকছে? ও আমার পিয়ে, তোরা তোদের কাজ যা। আমি পিয়েকে বলার পর কেউ জানি কোনো কথা বলতো না। তানজু সবার আগে চলে গেল। কাজ হবে মনে হয়। সেটাই যেন হয়। এরপর মারুফ আর রাকিব ওরাও চলে গেল। আমি একটু রিল্যাক্স বসলাম। আপনার নাম কি? আমি তুলি।
আর আপনি আমাকে তুমি করে বলবেন। আচ্ছা, মারুফ তোমায় সব কিছু বলছে কি? হুম। এখন তোমায় কি কি করতে হবে সেটা জানো তো? ও আপনি চিন্তা করবেন না, আচ্ছা। তুমি মারুফকে? আমি ওর বন্ধু। তাহলে তুমি তুমি বলবে। হুম। আমি আর চোখে তাকালাম তানজুর কেবিনে। তানজু আমাদের দিকে তাকিয়ে আছে। তুলি তানজুর দিকে আমাদের দিকে তাকিয়ে আছে। তুলি আমার কথা শুনে আমার কাছে এসে বসলো আর আমার শার্টের বাটনটা ঠিক করে দিচ্ছে। বুঝতে পারলাম এই মেয়ে ভালোই এক্সপার্ট। সেদিন এইভাবেই কেটে গেল। পরের দিন সকালবেলা অফিসে আসলাম। আমি প্রতিদিন অবশ্য সবার শেষে আসি, এটা আমার একটা গুড হ্যাবিট বলতে পারেন। আমি তানজুর সাথে রুহিও দেখে অফিসে আসছি। তুলি আর আমি কেবিনে বসে গল্প করছি। এমন সময় রুহিকে নিয়ে তানজু আসলো। তানজুর হাতে দেখি কালকের কিনে দেওয়া জিনিসপত্র। রুহি, এইসব গিয়ে ওনাকে দিয়ে দাও। রুহি তানজুর হাত থেকে জিনিসপত্রগুলো নিয়ে আমার কাছে আসলো। এই নাও। কেন আম্মু, এগুলো তোমার পছন্দ হয়নি? হয়েছে, কিন্তু আম্মু নিতে না করেছে। স্যার, এই কিউট বাচ্চাটা আপনার কে হয়? এটা আমার একমাত্র মেয়ে। ও মা, তাই? আমি তো ভেবেছিলাম আপনার বিয়েই হয়নি। একটু মুছিয়ে আসলাম। তানজুর দিকে তাকালাম। ও বিড়বিড় করে কি যেন বলতো। নিশ্চয়ই তুলিকে বকা দিল। ও আচ্ছা, আমায় দেখে কি অবিবাহিত মনে হয়? শুধু তাই নয়, যে কোনো মেয়ে আপনাকে দেখে ক্রাশ খাবে। আমিও তো প্রথমে। থাক, বুঝতে পারছি। যাই বলেন না কেন স্যার, আপনার মেয়ে আপনার মতোই কিউট হয়েছে। ধন্যবাদ। রুহি, তাড়াতাড়ি এসব দিয়ে আসো। স্যার, উনি কি আপনার মেয়ের দেখাশোনা করে? তানজুর আগে দাঁত কিটমিট করতে লাগলো। আমি তুলির কথার উত্তর না দিতেই তানজুর রেগে চলে গেল। এরপর রুহি, আমি, তুলি তিনজন মিলে জমিয়ে একটা আড্ডা দিলাম। বেশ কিছু সময় পরে রুহিকে নিয়ে তানজুর কেবিনে আসলাম। যদিও বা তানজু এতক্ষণ পুরোই সনয় আমাদের দিকে লক্ষ্য করছে। আসবো? যাও আম্মু, তোমার আম্মুর কাছে যাও। একটু পরে তুমি আর তোমার নতুন বন্ধু তুলি আন্টি সবাই ঘুরতে যাবো। আম্মু যাবেন না? তোমার আম্মু কত কাজ করে, তাই তোমার আম্মু যাবে না। আচ্ছা। রুহি, ওসব দিয়ে তারপর আসবা, নয়তো ওসব রুম থেকে বাইরে ফেলে দিব। তুই তোমার দাদুর রুমে রাখবা কেমন? সবগুলো পুড়িয়ে ফেলবো কিন্তু। আম্মু, তুমি তুলি আন্টির সাথে গল্প করো, আমি আসছি কেমন? রুহিকে পাঠিয়ে দিলাম। তানজু বসে আছে। আমি ওর কাছে গিয়ে ওর হাতটা ধরে টেনে ওকে দাঁড় করালাম। এরপর ওকে নিয়ে কেবিনে আসলাম, কারণ ক্যান্টিনে এখন পুরোটাই ফাঁকা। আমায় এখানে নিয়ে আসলা কেন? তুমি রুহিকে ওইসব ফেরত দিতে বলছো কেন? কারণ ও নিবে না ওসব জিনিস, তাই দরকার করলে আমি কিনে দেব। আমি আমার মেয়েকে কিছু দিতে পারি না? না, পারো না। যদি মেয়েই ভাবো, তাহলে বউ বাচ্চা রেখে একটা মেয়ের সাথে এভাবে ঢং করে কথা বলতে পারতে না। তুমি ফিরে আসো, তাহলে আর বলবো না, প্রমিস। আমি ফিরে যাব না। তানজু চলে যেতে লাগলো। আবার ওর হাত টেনে দালানের সাথে লাগিয়ে দিলাম। দালানে ওর পিঠ ঠেকে গেছে। আমি এখন ওর এতটাই কাছে যে ওর গরম নিঃশ্বাসের শব্দ পর্যন্ত আমার কানে আসছে। আমি ওর ঠোঁটের কাছে মুখ নিয়ে গেলাম। তানজু চোখ বন্ধ করলো। হয়তো ও মনে করছে আমি ওকে কিস করব, কিন্তু না, আমি ওকে ওর দিকে তাকালাম। এরপর ওর কানের কাছে মুখ এনে বললাম, অন্য কারোর সাথে যখন আমার সহ্য করতে পারো না, তাহলে ফিরে কেন আসছো না? এতটা যখন ভালোবাসো, তাহলে দূরে থাকার প্রয়োজনটা কি? আমি কাউকেই ভালোবাসি না। তাই? তুমি কাউকে ভালোবাসো না? না। তাহলে আমি কার সাথে মিশলাম, কার সাথে কি করলাম, তাতে তোমার কিছু যায় আসে না, তাই না? ওকে, তাহলে শুধু দেখতে থাকো। তানজুকে ওখানে রেখে চলে আসলাম। তানজুকে তো ঠিকই বলে আসলাম শুধু দেখতে থাকো, কিন্তু আমি করবোটা কি? যা বাবা, এটা বলে তো আরো বিপদে পড়ে গেলাম। আমার কেবিনে আসলাম। তুলি আর রুহি গল্প করছে। আমি ওদের সাথে কোনো কথা না বলে আমার চেয়ারে বসলাম। কিছু সমস্যা হয়েছে কি? তেমন কিছু না। ঘুরতে যাবা এখন? হুম। কে কে যাবে? তুমি, আমি, রুহি। তাহলে তো যাওয়াই যায়। আচ্ছা চলো দেখি। তুলি আর রুহিকে নিয়ে বের হলাম। তানজুর সামনে দিয়েই এক হাত তুলির হাত আর রুহিকে কোলে নিয়ে চলে আসলাম। পাশের একটা পার্কে ঘুরতে আসলাম। বেশ কিছু সময় ঘোরাঘুরি করে তুলিকে ওর বাসায় নামিয়ে দিয়ে রুহিকে নিয়ে বাসার দিকে আসলাম। বাসায় এসে দেখি তানজু আমাদের আগেই চলে আসছে। তুমি এত তাড়াতাড়ি বাসায় আসছো যে? আমার বাসায় আমি কখন আসবো সেটা আমার ব্যাপার। সেটা তো ঠিক, কিন্তু তুমি তো এত তাড়াতাড়ি আসো না অফিস থেকে। শরীরটা খারাপ লাগছিল, তাই আসছি। কি হয়েছে? জ্বর আসছে নাকি?
কই দেখি তো। লাগবে না দেখা। আচ্ছা আমি গেলাম আম্মু। তুই তোমার আব্বুকে খাওয়া দাওয়া করে যেতে বলো, নাকি বাইরে মেয়ে নিয়ে খেয়ে আসছে। তোমার আম্মুকে বলো যেদিন ওনার রাগ কমবে সেদিন খাবো। চলে আসলাম। মেয়ে মানুষ এমন কেন? এদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। আমরা ছেলেরা এই দিক থেকে ওদের থেকে আলাদা, কারণ আমাদের কাউকে ভালো লাগলে আমরা সরাসরি তাকে বলে দিই, কিন্তু মেয়েরা এটা পারে না। খুব কম সংখ্যক মেয়ে নিজের মনের কথা নিজ থেকেই বলতে পারে। 2-3 দিন এইভাবেই কেটে গেল। আব্বু, হ্যাঁ আম্মু বলো। কাল আমাদের স্কুলে প্যারেন্টস মিটিং আছে, তুমি আসবে না? কেন যাবে না? অবশ্যই যাবো আম্মু। তোমার আম্মু যাবে না? আম্মু তো প্রতিবারই যায়, কালকেও যাবে, কিন্তু ম্যাম আব্বুকেও যেতে বলেছে। ও, তোমার স্কুলে মিটিং কয়টায় আম্মু? 9টা। যা বাবা, আমি যে লেভেলের জমিদার, আমার তো 10টার আগে সকাল হয় না। আচ্ছা আম্মু আমি আসবো। পরের দিন তবুও উঠতে একটু লেট হয়ে গেল। তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম রোহিত স্কুলে। এখনও মিটিং শুরু হয়নি, সবাই ওয়েটিং রুমে বসে আছে। আমি গিয়ে তানজুর পাশে বসলাম। তুমি এখানে কেন? বারে, মেয়ের স্কুল মিটিং, আমি আসবো না? না, আসবা না। এতদিন যখন তোমার লাগেনি তখন আর তোমায় লাগবেও না। এতদিন লাগেনি, কিন্তু এখন লাগবে। আর তুমি হয়তো জানো না, আম্মুর সাথে বাচ্চার আব্বুকেও ডাকছে, তাই তুমি একা সামাল দিতে পারবে না। এটাতেও আমাকেও লাগবে। পাশ থেকে একজন মহিলা তানজুকে জিজ্ঞেস করলো আমি কে হই। তানজু কোনো সংকোচ ছাড়াই উত্তর দিল আমার হাজবেন্ড। প্যারেন্টস মিটিং শেষ করে বাইরে আসলাম। এখন কই যাবা? অফিসে। অফিস তো সাকিব, মারুফ, রাকিব আছে। চলো আজ অন্য কোথাও যাই। মানে? কোথাও ঘুরে যাই। আমি যাব না, আমার কাজ আছে। তানজুকে অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু কিছুতেই কিছু হবে না। মেয়েটার একটা ঘাট টেরা রোগ আছে, পরিবারের ছোট মেয়ে তো। তানজু চলে যাওয়ার কিছুক্ষণ পরে বৃষ্টি নামতে শুরু করলো। আমি আবার বৃষ্টিতে না ভিজে শান্তি পাই না, তাই বৃষ্টিতে ভিজলাম। কিন্তু আজকের ভেজাটা একটু বেশি হয়ে গেছে। বাসায় এসে ড্রেস চেঞ্জ করলাম, কিন্তু ভেজা কাপড়ে অনেকক্ষণ থাকার কারণে কেমন জানি অস্বস্তি লাগছে। তরিকে ফোন করে বাসায় চলে যেতে বললাম। এরপর আমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। বিকালের দিকে শরীরটা একটু গরম অনুভব করলাম। জ্বর আসেনি, তবে আসার জন্য পারমিশন চাচ্ছে আর কি। বাসায় ওষুধ ছিল, সেখান থেকে 1 ডোজ খেয়ে নিলাম। যদিও বা আমি সচরাচর ওষুধ খাই না। সন্ধ্যার পর সাকিব ফোন দিল। হ্যাঁ বল। কি রে, অফিসে আসলি না কেন? আর বলিস না রে, খুব শখ করে বৃষ্টিতে ভিজছিলাম, তাই জ্বর চলে আসছে। কি বলিস, ওষুধ খাইছিস? বিকালে খাইছি। আমি আসবো কি? দরকার হবে না, ভালো লাগছে না রে, প্রচুর মাথা ব্যথা হচ্ছে। পরে কথা বলি, বাই। সাকিবের ফোনটা কেটে দিলাম। ঔষধটা খাওয়ার পর যদিও আমার মাথা ব্যথা কমে গেছে, কিন্তু সাকিবকে মিথ্যা বলে ফোনটা কাটলাম। শুয়ে আছি, একটু পরে কলিং বেল বাজলো। এই অসময়ে আবার কে আসলো? নিশ্চয়ই সাকিব। আজ বাসাতেই কেউ নেই। ছুটে নিচে গিয়ে দরজা খুলে দিলাম। তানজু আমার সামনে দাঁড়ালো। এটা আমি নিজেই বিশ্বাস করতে পারছি না, বাইরে হালকা বৃষ্টি পড়ছে। মনে হয় বৃষ্টির ছোঁয়া তানজুর সাথে লেগে আছে, চুল ভিজে ভিজে লাগছে। তুমি এখন এখানে? তুমি নাকি খুব অসুস্থ, কি হয়েছে? বুঝতে পারলাম সাকিব গড়মিল লাগাই দিয়েছে। সালাডে বললাম আমি ঠিক আছি, এখন এটাই আমাকে সামাল দিতে হবে। সুস্থ থাকার পরেও সামাল দেওয়ার জন্য খুব অসুস্থতার ভান ধরলাম। আসো ভিতরে আসো। কি হয়েছে বলো। তখন তোমার সাথে দেখা করার পর তুমি আমায় ছেড়ে চলে গেলে। এরপর নিজের উপর খুব রাগ উঠছিল, তাই এতটাই বাজে যে আমারও বউ আমার সাথে ঘুরতে যেতে চায় না। নিজের উপরই খুব ঘৃণা হচ্ছিল। আর তখনই বৃষ্টি শুরু হলো। ভাবলাম বৃষ্টির সাথে যদি আমার নিজের গ্ল্যানিটা একটু ধুয়ে যায়, তাই ভাবছি বা ভিজছি। কিন্তু আমার জন্য তোমারই অবস্থা। আমি যদি তোমার সাথে যেতাম তাহলে আজ তুমি অসুস্থই হতে না। এতে আমার কোনো দোষ নেই, বাদ দাও। খুব কষ্ট হচ্ছে কি? এতক্ষণ হচ্ছিল, কিন্তু এখন আর হচ্ছিল না। আমার সামান্য মাথা ব্যথা ছিল, সেটাও বিকালে ঠিক হয়ে গেছে। দেখি তো জ্বর কতটা আছে। বাদ দাও, তুমি তো ভিজে গেছো, শরীর খারাপ করবে। চলো ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিবে। কিন্তু আমি তো কোনো ড্রেস নিয়ে আসিনি। আমার প্যান্ট আর টি শার্ট পরবে, কি অসুবিধা হবে? না মানে কেন নয়, মানে ইয়ে নাই। চলো আমি ড্রেস দিচ্ছি, তুমি চেঞ্জ করে নিবে। ড্রয়িং রুম থেকে তানজুর হাত ধরে টেনে আমার নিজের রুমে নিয়ে আসলাম। আমার পছন্দের টি শার্টটি বের করে দিলাম। তানজুকে ড্রেস চেঞ্জ করতে দিয়ে আমি ড্রয়িং রুমে এসে বসলাম। একটু পরে তানজু রুম থেকে বের হয়ে আসলো। আমি ওর দিকে তাকিয়ে হাঁ হয়ে রইলাম। কি দেখছো?
আমার বউকে এত সুন্দর লাগছে। কিছু বললা? কই না তো। তাঞ্জু আমার পাশে এসে বসলো। নিজের অজান্তেই আমার শরীরের লোম ক্রমশ দাঁড়িয়ে যাচ্ছে। আমি একটু নড়ে বসলাম। তাঞ্জু হয়তো বিষয়টা বুঝতে পারছে। তাঞ্জু একটু সরে বসলো। কখন খাইছো? সকালে বের হচ্ছিলাম তখন। তার মানে এরপর আর সারাদিন কিছুই খাওনি? উফ, বাসায় কোনো কাজের লোক নেই? আচ্ছা, কিন্তু ছুটিতে গেছে কাল। ও আচ্ছা, রান্না করার মতো কিছু আছে? রান্না করতে হবে না, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসছি। এই শরীর নিয়ে বাইরে যেতে হবে না, আর প্রচুর বৃষ্টি হচ্ছে। আমায় দেখিয়ে দাও, আমি রান্না করছি। রান্নাঘরে সব কিছু আছে। তাঞ্জু উঠে রান্নাঘরে আসলো। আমি টিভি অন করলাম। বেশ কিছু সময় পর তাঞ্জু রান্না করছে। কেন জানি না টিভি দেখতে আর ভালো লাগছে না, তাই উঠে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। আমি যে রান্নাঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছি, তাঞ্জু সেটা খেয়াল করেনি। ওর মতো রান্না করছে। খুব ইচ্ছে করছে পেছন থেকে কেউ জড়িয়ে ধরে থাকতে, কিন্তু সব ইচ্ছে আর সবসময় পূরণও হয় না। কিছু কিছু অপূর্ণ ইচ্ছে চাহিদাটাকেও আরও বাড়িয়ে দেয়। জড়িয়ে ধরে থাকতে পারলাম, কিন্তু সেটার জন্য যে অধিকারটা প্রয়োজন সেটা আমি নিজের ভুলের কারণে হারিয়ে ফেলছি। যদিও বা তাঞ্জু আমায় বিয়ে করাবো, তবুও অনেক সময় নিজের মানুষের উপরও কিছু কিছু অধিকার দেখানোর অধিকার থাকে। তবে তাঞ্জুর কপালটা ঘেমে গেছে। কপালে একগুচ্ছ চুল এসে জমাট বেঁধে আছে। চুলগুলো হয়তো তাঞ্জুকে বিরক্ত করছে। ও বারবার চুলগুলো সরানোর জন্য করছে, কিন্তু চুল যেন ওর কপাল থেকে সরতেই চাচ্ছে না। এবার আর কোনো ভেবেই নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। গিয়ে ওর চুল সরিয়ে দিতেই ওর কপালে হাত দিলাম। অমনিও চমকে উঠল। ও এতটাই ভয় পেয়ে গেছে যে ওর শরীরের আরও বেশি ঘামতে শুরু করে দিল। তুমি এখানে? না মানে তোমার চুলগুলো সরিয়ে দিতে আসছিলাম। ও, ফ্যানটাও দাও, তাহলে তো হচ্ছে। আমি ফ্যান অন করে চলে আসলাম। তাঞ্জু রান্না শেষ করে ফ্রেশ হয়ে বিশ্রাম নিল। এরপর দুজনেই খাওয়া করলাম। অনেকদিন পর বউয়ের হাতে রান্না খেলাম। এদিকে বৃষ্টি বেড়েই চলছে। আমি এখন যাই। আর হ্যাঁ, নিজের খেয়াল রাখো। বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। সমস্যা নেই, আমি যেতে পারবো। আজ না গেলে হয় না? আজ এখানে থেকে যাও, বাইরে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে। তাঞ্জু আর কিছু বলল না। বুঝতে পারলাম ওর উত্তর হ্যাঁ। আম্মুকে ফোন করে বললাম তাঞ্জু আজ বাসায় যাবে না, এখানে থাকবে। এখন দুইজনে আমার রুমে বসে আছি। ঘুমাবো না? কিন্তু কোথায় ঘুমাবো? ও, তুমি এখানে শুয়ে পড়ো, আমি ড্রয়িং রুমে শুয়ে পড়বো। দরকার নেই, তুমিও এখানে শুয়ে পড়ো, বাইরে শুলে শীত করবে। এই কথা সেই কাজ। দুইজনে শুয়ে পড়লাম। মাঝখানে ভারত পাকিস্তান সীমানা মনে কোলবালিশ। অন্যদিন কোলবালিশটাকে খুব আপন মনে হয়, কিন্তু আজ অসহ্য লাগছে। একটু পরেই বিকট শব্দ করে একটা বাজ পড়ল। কোলবালিশ উপর থেকে হাত দিয়ে তাঞ্জু শক্ত করে আমার হাতটা ধরলো। পাগড়িটা এখনো বাজ পড়লে ভয় পায়। মাঝ থেকে কোলবালিশটা সরিয়ে সাইডে রাখলাম। তাঞ্জু নিচ থেকে আমার একটু কাছে আসলো। বেশ কিছু সময় নীরবতা। তাঞ্জুর দিকে তাকালাম। মনে হচ্ছে তাঞ্জু ঘুমাচ্ছে। তাঞ্জুর চুলগুলো একটু বুলিয়ে দিলাম। এরপর আলতো করে ওর কপালটা একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। হঠাৎ তাঞ্জুর চোখ খুলল। কারো পারমিশন ছাড়া তাকে চুমু দেওয়াটা কি ঠিক? তুমি ঘুমাওনি? না। সরি। হুম একটা কথা বলবো? বলো। খুব শীত করছে। তো? জড়িয়ে ধরে একটু। তাঞ্জু আবারও চুপ হয়ে গেল। কেউ একজন বলেছিল নীরবতা সম্মতির লক্ষণ। তাই আর দেরি না করে তাঞ্জুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ইচ্ছে করছে এভাবেই সারাটা জীবন জড়িয়ে ধরে রাখি। কেউ তো নিষেধ করেনি। তুমি প্লিজ ফিরে আসো। না। কেন? তুমি যদি আবার আগের মতো হয়ে যাও, তাহলে আমি এবার সত্যিই পাগল হয়ে যাব। তুমি জানো না আমি তোমায় কতটা খুঁজেছি। তুমি যেদিন ফিরে আসলা সেদিন ভেবেছিলাম তোমায় পেয়ে গেছি, কিন্তু না। তোমার কথাগুলো শোনার পর জীবনের প্রতি মায়া কেটে গেছে। এরপর আম্মু আব্বুর সাপোর্টে আমি আবার নর্মাল লাইফে ব্যাক করতে পারি। প্লিজ আমায় ক্ষমা করে দাও। আর সেই সময়টা আমি কোনো কিছুই ভেবে করিনি। সেটাই করেছি যেটা আমার কাছে ঠিক মনে হয়েছে, কিন্তু যেটা যে এটাই ভুল হবে সেটা এখনও বুঝতে পারছি। প্লিজ তুমি আবার ফিরে আসো। এবার তাঞ্জুকে আমার দিকে ফিরিয়ে নিলাম। তাঞ্জুর চোখ দিয়ে পানি ঝরছে। এই পাগলি, কান্না করছো কেন? এই যে প্রমিস করছি আর কোনো দিন তোমায় ছেড়ে কোথাও যাব না। এই যে কান ধরছে, প্লিজ ক্ষমা করে দাও। সত্যি তো আর কষ্ট দিবে না? কখনোই না। বলো না আসবে ফিরে আমার কাছে। তাঞ্জু শুধু বলে আমায় জড়িয়ে ধরলো। আরও কিছু সময় নীরবতা পালন করলাম। এই চলো না বৃষ্টিতে ভিজি। এই তোমার না জ্বর? তো কি হয়েছে? চুপচাপ শুয়ে পড়ো। তাঞ্জুকে কোলে করে এনে দুইজনেই শুইলাম। ও
পরম সুখে জড়িয়ে নিলাম আমার পাগলিটাকে। পরের দিন তানজুর বাসায় গিয়ে আব্বু আম্মু আর রুহিকে নিয়ে বাসায় আসলাম। এবার আমার বাসাটা পূর্ণতা পেল। ভাবিনি এই বৃষ্টি আমাদের আলাদা করে দিবে, আবার এই বৃষ্টি আমাদের এইভাবেই মিলিয়ে দিবে। শুরু হলেও আমার সুন্দর পরিপূর্ণ সুখের সংসার। সমাপ্ত।